বোর্ড দেখা যাচ্ছে ঠিকঠাক মতো? আমাকে দেখা যাচ্ছে? তারপর কি অবস্থা, কেমন আছো তোমরা? সবাই বন্ধুদেরকে ক্লাস করার জন্য আমন্ত্রণ জানাও। তুমি এবং তোমার বন্ধু মিলে ক্লাস করো। গোল করে দিলাম, 2টা ব্যাচ চলে, প্রাইভেট ব্যাচ, একটু তোমাদেরকে নজরে যেন আসে আমাদের পেইড কোর্সের কথা, দ্যাটস একটু গোল করে দিলাম। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাস শুরু করি, ঠিক আছে? তোমাদের এই ক্লাসগুলো শেষ হওয়ার পরই আমরা হচ্ছে বোটানি চ্যাপ্টার 3 এর উপর ফ্রি ক্লাস শুরু করব, ঠিক আছে? তোমাদের এই চ্যাপ্টার শেষ হওয়ার পর, মানে এই চ্যাপ্টার কালকে তোমাদের শেষ হবে, কালকে শেষ হওয়ার পর বোটানি চ্যাপ্টার 3 এর উপর আমরা ক্লাস নেওয়া শুরু করব। সকাল 7টা বাজে ক্লাস নিব আমরা। ওটা হবে ব্যাচেলর অফ বায়োলজি থেকে ফ্রি ক্লাস। সো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করে মজা পেয়েছো, তারা বোটানি চ্যাপ্টার 3 এর উপর আমাদের ক্লাসগুলো করবে। এখন বলতে পারো, ভাইয়া বোটানি চ্যাপ্টার 3 তো আমাদের এইচএসসি তে নাই। এইচএসসি নাই তো কি অ্যাডমিশন টেস্টে থাকবে না, এরকম কোনো গ্যারান্টি তোমাকে আজ পর্যন্ত কেউ দিছে যে এইচএসসি যে সিলেবাসে অ্যাডমিশন সেই সিলেবাসে? আর সবচেয়ে মজার কথা হচ্ছে বোটানি চ্যাপ্টার 3 টা কিন্তু লাগে, বোটানি চ্যাপ্টার 9 ও বোঝার জন্য লাগে, আবার জুলজি চ্যাপ্টার 3 বোঝার জন্য লাগে। চ্যাপ্টারটা অনেক মজাদার একটা চ্যাপ্টার, জুসি একটা চ্যাপ্টার। হুম। 196 জন, এই দুর্দশা পড়ে গেল আজকে শুক্রবারে, মাত্র 196 জন ক্লাস করছে। আসলে আজকে আমাকে একজন কমেন্ট করছে যে ভাই, আপনি কেন লাইভে থাকতে বলছেন সবাইকে, কেন বলছেন এই কথা, কেন আপনি বলবেন লাইভে থাকতে, আপনি কি জোর করে মানুষকে লাইভে রাখাবেন? ব্যাপারটা তো জোর করার কিছু নেই, তুমি তোমার বাসায় আছো, আমি আমার বাসায় আছি, আমি তোমাকে চাইলেও জোর করে লাইভে রাখতে পারবো না। বাট আমরা যারা টিচার, আমাদের কাছে আসলে দেখলে ভাল লাগে যে একটা স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আমাদের ক্লাস করছে, এটা আসলে আমাদের দেখতে ভাল লাগে, আমাদের নিজেদের ভেতরে ভাল লাগে। মানে ধরো একটা ভেতরে শান্তি শান্তি ভাব হয়, স্টুডেন্ট আছে অনেক। তোমরা যখন ভবিষ্যতে টিচার হবে, তখন দেখবা যে তুমি একটা ক্লাসে পড়াইতে গেলা, সেখানে 50 জন থাকার কথা, বাট সেখানে 10 জন আছে, সেদিন দেখবা তোমার কেমন যেন একটু মন মরা ভেতর থেকে একটু খারাপ লাগা ফিলিংস হবে। আবার স্টুডেন্ট অনেক আছে, তখন মনের মধ্যে একটা ভালো লাগে, একটা এনার্জি ফিল হবে। এটা আসলে সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, আমার ক্ষেত্রে হয়, বিশেষ করে আমার কাছে এরকম মনে হয় যে আল্লাহ স্টুডেন্ট কম। আচ্ছা, যাই হোক। তো প্রায় আমাদের মধ্যে 276 জন অ্যাড হয়ে গেছে, তো আমরা ক্লাস শুরু করে দিই। ও, তোমাদের কোশ্চেন দেইনি এখনো? কোশ্চেন তো আমি করে ফেলছি। আহারে, কি এক সিচুয়েশন, দাঁড়াও। তোমাদের কোশ্চেন দেইনি, তোমাদের কোশ্চেন তো আমি করে রাখছি। এই 30 সেকেন্ড দাঁড়াও, কোশ্চেন তো আমি করে রাখছি। তারপর সবার কি খবর? তোমাদের পড়ালেখা কেমন যাচ্ছে? এই যে একজন গিয়ে কমেন্ট করছে ওই পোস্টের মধ্যে, ভাই ক্লাস কোথায়? ক্লাস এখানে। আচ্ছা, ওকে, আসো। তো আমরা আজকে যেটা পড়বো, আমরা আজকে প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে অমরা বিন্যাসটা পড়বো। তোমরা খুব ভালো করে আজকের এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করো, নাহলে কিন্তু এই জিনিসটা বোঝে না মানুষ, ঠিক আছে? আমিও আমার এইচএসসি টাইম এই জিনিসটা বুঝিনি, অনেক দীর্ঘ সময় আমি এই জিনিসটা বুঝিনি। পরে স্টুডেন্ট পড়ানোর সময় একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে এখানে আসলে কি বলতে চাইছে, কি বুঝাইতে চাইছে। অনেক চিন্তা ভাবনার পর তারপর বুঝতে পারছি যে অমরা বিন্যাস জিনিসটা আসলে কি। অমরা বিন্যাসের মধ্যে প্রথম যে আমাদের ওয়ার্ডটা নিতে হবে সেটা হচ্ছে অমরা। প্রথম যে ওয়ার্ডটা আমরা নিব, সেটা কি ওয়ার্ডটা নিব? ওয়ার্ডটার নাম হচ্ছে অমরা। প্রথম যে ওয়ার্ডটা নিয়ে আমরা আলোচনা করব, অমরা। অমরা বা একে ইংরেজিতে আমরা বলি হচ্ছে প্লাসেন্টা। অমরা বা ইংরেজিতে আমরা একে কি বলি? অমরা বা ইংরেজিতে আমরা একে বলি হচ্ছে প্লাসেন্টা। অমরা বা প্লাসেন্টাটা আমাদের হচ্ছে যে কি, কাকে আমরা অমরা বা প্লাসেন্টা বলি? সেটা হচ্ছে আমাদের উদ্ভিদের গর্ভাশয়ের ভেতর, উদ্ভিদের যে গর্ভাশয় আছে
সেই গর্ভাশয়ের ভেতর, উদ্ভিদের যে গর্ভাশয় আছে সেই গর্ভাশয়ের ভেতর কিছু টিস্যু আছে, উদ্ভিদের গর্ভাশয়ের ভেতর কিছু টিস্যু আছে যাদের থেকে ডিম্বক সৃষ্টি হয়, যাদের থেকে কি সৃষ্টি হয়, ডিম্বক সৃষ্টি হয়, সেই টিস্যুগুলাকে অমরা বলা হয়। তাহলে অমরা বা প্লাসেন্টা জিনিসটা কি, যে গর্ভাশয়ের, যে উদ্ভিদের যে গর্ভাশয় আছে, গর্ভাশয়ের যে সকল টিস্যু থেকে, যে সকল টিস্যু থেকে, গর্ভাশয়ের যে সকল টিস্যু থেকে আমাদের কি তৈরি হবে, গর্ভাশয়ের যে সকল টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়, ডিম্বক সৃষ্টি হয়, তাদেরকে বলা হয় হচ্ছে কি অমরা বা প্লাসেন্টা। এখন এই অমরা বা প্লাসেন্টাটা কিভাবে আছে, অমরা বা প্লাসেন্টাটার বিন্যাস কেমন, অমরা বা প্লাসেন্টাটা কোন রেঞ্জে আছে, সেইটা হচ্ছে যে আমাদের এই অমরা বিন্যাস বা আমরা যেটার ইংরেজিকে বলা হয় প্লাসেন্টেশন, সেখানে আমরা শিখবো, অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন আমরা শিখবো। তো আসো যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি এই অমরা বিন্যাসের মধ্যে, এই অমরা বিন্যাসের মধ্যে অনেকগুলা টাইপ আমাদের বলা আছে, তো আমরা একটা একটা করে ছবি আঁকবো, একটা একটা করে আমরা টাইপ শিখবো। প্রথম যেটা বলা আছে, প্রথমটার ছবি হচ্ছে আমাদের কোয়াইট এরকম, এবং এটার যে অমরাটা আছে, আমি অমরাটাই নীল কালার লাল কালি দিয়ে আঁকবো, এটার যে অমরাটা আছে, এটার অমরাটা একদম এই প্রান্ত ঘেঁষে, একদম এই প্রান্ত ঘেঁষে আমাদের কিছু টিস্যু আছে, একদম এই যে প্রান্তগুলো আছে এই প্রান্ত ঘেঁষে কিছু টিস্যু আছে, এই লাল কালারটা হচ্ছে আমাদের অমরা, লাল কালার দিয়ে আমি যেটা আঁকবো এখানে মনে রাখবো অমরা। আমাদের একদম প্রান্ত ঘেঁষে কিছু টিস্যু আছে, এবং এই প্রান্ত ঘেঁষা টিস্যু গুলা থেকে আমাদের কি তৈরি হয়, ডিম্বক তৈরি হয়, ডিম্বক থেকে কি তৈরি হয়, পরবর্তীতে বীজ তৈরি হয়। তো একদম প্রান্ত ঘেঁষা আমাদের কিছু হচ্ছে টিস্যু আছে, তাদের থেকে হচ্ছে যে আমাদের এই প্রান্ত ঘেঁষা টিস্যু গুলা থেকে ডিম্বক তৈরি হয়, এবং ডিম্বক থেকে আলটিমেটলি আমরা কি জানি, ডিম্বক কিসে রূপান্তরিত হয়, ডিম্বক থেকে আলটিমেটলি বীজ রূপান্তরিত হয়, ডিম্বক থেকে আলটিমেটলি কি রূপান্তরিত হয়, বীজ রূপান্তরিত হয়। তো এইখানে অমরাটা একদম প্রান্তে থাকে, অমরাটা কি থাকে, একদম প্রান্তে থাকে, এজন্য এই ধরনের অমরা বিন্যাসকে আমরা বলি এক প্রান্তীয়। এখানে আমাদের যে অমরাটা আছে সেটা কোথায় থাকে, প্রান্তে থাকে, এজন্য আমরা একে বলি এক প্রান্তীয়। এবং এইখানে যে বীজগুলা হয়, বীজগুলা হচ্ছে যে বীজ ত্বকের উপর লেগে থাকে, মানে হচ্ছে যে ছোটবেলায় তোমরা মটরশুঁটি ছিলছো না, মটরশুঁটির যে আবরণটা আছে সেটা খুলতে হইতো, তারপর হচ্ছে বীজগুলা বের হইতো, অনেক সময় দেখা যেত বীজগুলাই মটরশুঁটির যে আবরণ তার সাথে লেগে আছে, ভেতরের আবরণের সাথে, তো একদম প্রান্ত ঘেঁষে কিন্তু বীজগুলা থাকে, মাঝে মাঝে কিন্তু বীজ থাকে না, একদম খুললে দুই পাশে যে দুটা পাতা পাওয়া যায়। কে ফোন দিচ্ছে এতবার? হুম, তো একদম হচ্ছে এই প্রান্ত ঘেঁষে, একদম এই প্রান্ত ঘেঁষে হচ্ছে অমরাটা থাকে। এবং এটা কোথায় কোথায় থাকে, ছোটবেলায় ছোট বাচ্চাদের একটা কাজ আছে, তোমরা নিশ্চয়ই সবাই করছো, বাসায় যখন কোনো মটরশুঁটি আনা হয় না, আমাদের বাসায় করা হয়, বাসার যে একদম ছোট ছোট বাচ্চাগুলো থাকে তাদের বসায় দেওয়া হয় মটরশুঁটি ছোলার জন্য। আমার যে ভাগ্নি আছে আনমু, সে মটরশুঁটি ছোলার জন্য পাগল, তাকে যদি মটরশুঁটি ছুলতে না দেওয়া হয় সে খেপে যায়, যে হ্যাঁ আমাকে মটরশুঁটি ছুলতে দিল না, মানে সে খুব পছন্দ করে মটরশুঁটি ছোলা। তো এক প্রান্তে হচ্ছে যে আমাদের মটরশুঁটি, এবং মটরশুঁটির মতো আরেকটা সবজি আছে যেটা অ্যাজ ইউজুয়াল সবসময় পাওয়া যায়, এবং সেটার মধ্যেও দেখা যায় বীজগুলা প্রান্তে থাকে, একদম আবরণ খুললে দেখবা ভেতরে বীজ, সেটা হচ্ছে সিম। এই দুইটা হচ্ছে আমাদের এক প্রান্তীয়, এই দুইটা কি আমাদের, এই দুইটা হচ্ছে এক প্রান্তীয়, এই দুইটা কি আমাদের, এই দুইটা হচ্ছে এক প্রান্তীয়, একদম গর্ভাশয় এক কিনারা বরাবর, গর্ভাশয়, গর্ভাশয়ের কিনারা বরাবর, এই যে পুরোটা যদি গর্ভাশয় হয়, এই গর্ভাশয়ের পুরা কিনারা বরাবর ডিম্বকটা থাকে, গর্ভাশয়ের পুরা কিনারা বরাবর ডিম্বকটা থাকে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি এক প্রান্তীয়। এরপর যেটা দেখা যায়, এরপরেরটাকে বলি আমরা অক্ষীয়। এরপরেরটা হচ্ছে এরকম গোল একটা গঠন, এরকম গোল একটা ফল আছে, বা গর্ভাশয়টা এরকম গোল, এই যে গোল গর্ভাশয়, এই যে আমরা দেখতে পাচ্ছি গোল গর্ভাশয়, এই গোল গর্ভাশয়টাকে মোট 5টা ভাগে ভাগ করা হইলো। এই গোল গর্ভাশয়টাকে কয়টা ভাগে ভাগ করলাম আমরা, এই গোল গর্ভাশয়কে আমরা মোট 5টা ভাগে ভাগ করলাম, মোট 5 ভাগে ভাগ করলাম। তাহলে আমাদের এখানে গর্ভাশয়টা 5 প্রকোষ্ঠী হচ্ছে। এখানে আমরা গর্ভাশয়টা কি দেখলাম, গর্ভাশয় 1 2 3 4, আচ্ছা 5টা হয় নাই, গর্ভাশয়টা আমরা হচ্ছে 5টা প্রকোষ্ঠে ভাগ করি, 1 2 3 4 5, গর্ভাশয়টাকে আমরা কয়টা প্রকোষ্ঠে ভাগ করি, 5টা প্রকোষ্ঠে ভাগ করি। গর্ভাশয়টা তাহলে আমাদের এখানে একাধিক প্রকোষ্ঠে বিভক্ত, গর্ভাশয়টা আমাদের কি 1 2 3 4,
গর্ভাশয়টা কি আমাদের, গর্ভাশয়টা আমাদের একাধিক প্রকোষ্ঠে বিভক্ত। গর্ভাশয় কি আমাদের, গর্ভাশয় হচ্ছে আমাদের একাধিক প্রকোষ্ঠে বিভক্ত। গর্ভাশয় কি আমাদের, গর্ভাশয় হচ্ছে আমাদের একাধিক প্রকোষ্ঠে বিভক্ত আছে। গর্ভাশয়টা আমাদের একাধিক প্রকোষ্ঠে বিভক্ত আছে এবং এই যে প্রতিটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠ, তিনটা, চারটা, পাঁচটা, এই প্রকোষ্ঠগুলার মাঝ বরাবর, এই প্রকোষ্ঠগুলার মাঝ বরাবর, এই প্রকোষ্ঠ যে আছে, এই প্রকোষ্ঠগুলার মাঝ বরাবর, এই প্রকোষ্ঠগুলার মাঝে টিস্যু থাকে। এই প্রকোষ্ঠগুলার মাঝে টিস্যু থাকে যারা ডিম্বক সৃষ্টি করে। এই প্রকোষ্ঠগুলার মাঝে, এই যে প্রকোষ্ঠ যে আছে, প্রকোষ্ঠগুলার মধ্য অক্ষে, আমাদের বইয়ে বলা আছে এই প্রকোষ্ঠগুলার মধ্য অক্ষে, এই যে প্রকোষ্ঠগুলো আছে, এই প্রকোষ্ঠগুলোর মধ্য অক্ষে কিছু টিস্যু থাকে। আমরা পুরো জিনিসটাকে আমাদের বইয়ে ভাবে দেখাইছে, লাল অংশটা হচ্ছে আমাদের, লাল যে অংশটা সেটা হচ্ছে আমাদের প্লাসেন্টা। এই যে প্রকোষ্ঠগুলো আছে, এই প্রকোষ্ঠগুলার মধ্য অক্ষে, এই যে প্রকোষ্ঠগুলো আছে, এই প্রকোষ্ঠগুলার মধ্য অক্ষে, এই যে প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠগুলার প্রত্যেকটা প্রকোষ্ঠ, তাহলে আমাদের এখানে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত হয় এবং প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্য অক্ষে কি থাকে, মধ্য অক্ষে বা মধ্য কক্ষে যাই বলো, মাঝে আমাদের থাকে হচ্ছে এই অমরাগুলা থাকে। এই যেখানে অমরাগুলা মধ্য অক্ষে থাকে বলে এই ধরনের অমরা বিন্যাসকে বলা হয় অক্ষীয়। এই ধরনের অমরা বিন্যাসকে কি বলা হয়, অক্ষীয় বলা হয়। কারণ এরা কোথায় আছে, এরা মধ্য অক্ষে রয়েছে। এরা কোথায় আছে, এরা মধ্য অক্ষে আছে। তাহলে দেখো যে আমাদের যে অমরা বিন্যাসে, যে অমরা বিন্যাসে আমাদের গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকে, 1 2 3 4 5 একাধিক প্রকোষ্ঠে বিভক্ত আছে এবং প্লাসেন্টাটা কোথায় আছে, প্লাসেন্টাটা মধ্য অক্ষে আছে, তাকে বলা হয় অক্ষীয় বলা হয়। তাকে কি বলা হয়, অক্ষীয় বলা হয়। এবং এই অক্ষীয়র উদাহরণ হচ্ছে জবা। অক্ষীর উদাহরণ কি একমাত্র উদাহরণ, অক্ষীর উদাহরণ হচ্ছে আমাদের জবা। অক্ষীর উদাহরণ হচ্ছে আমাদের জবা। এরপরে যেটা থাকে সেটাও আমাদের এরকম গোল আকৃতির একটা গর্ভাশয়, কিন্তু এটা একাধিক প্রকোষ্ঠে বিভক্ত হয় না। এটা একাধিক প্রকোষ্ঠে বিভক্ত হয় না, এটা একাধিক প্রকোষ্ঠে বিভক্ত হয় না। এখানে যে ডিম্বক, এখানে যে অমরার যে টিস্যুগুলা রয়েছে বা অমরাগুলা রয়েছে, এই অমরাগুলা নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। অমরাগুলা এরকম কেন্দ্র থেকে তৈরি হয় এবং নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। অমরাগুলা আমাদের নানা জায়গা থেকে তৈরি হয় এবং দেখা যায় মাঝখান থেকে তৈরি হয় এবং চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের এই দুইটার মধ্যে তাহলে পার্থক্য কি, এইটা আর এইটা দুইটার মধ্যে পার্থক্য কি, এটাও গলীয়, এটাও গলীয়। এটা একাধিক প্রকোষ্ঠে বিভক্ত, এটা একাধিক প্রকোষ্ঠে বিভক্ত না। এটা একাধিক প্রকোষ্ঠে বিভক্ত, এটা একাধিক প্রকোষ্ঠে বিভক্ত না। এবং হচ্ছে এর মধ্য অক্ষে প্লাস এর, এবং এর যে প্লাসেন্টা গুলা আছে, এই যে অমরা গুলা আছে, এরা কিন্তু ছড়ায় ছিটায় আছে, কেন্দ্র থেকে তৈরি হয়ে ছড়ায় ছিটায় তারা আছে। তারা কিন্তু হচ্ছে ফ্রিলি থাকে। কিভাবে থাকে, ফ্রিলি থাকে। এজন্য এটাকে বলা হয় ফ্রি সেন্টাল। এজন্য এটাকে কি বলে, ফ্রি। এবং এটা কেন্দ্র থেকে তৈরি হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেন্দ্র মানে সেন্টার, এজন্য বলা হয় ফ্রি সেন্টাল। কি বলা হয়, ফ্রি সেন্টাল। কি বলে এটাকে, ফ্রি সেন্টাল বলে। এটাকে কি বলে, ফ্রি সেন্টাল। কি বলে, ফ্রি সেন্টাল, ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল। এটাকে কি বলে, ফ্রি সেন্ট্রাল। ঠিক আছে, তাহলে এই ফ্রি সেন্ট্রাল যে আছে এর উদাহরণ হচ্ছে তু তুনু, তুনু, তুনু বা তনু। তো ফ্রি সেন্ট্রাল হচ্ছে তনু। তাহলে কি আসে আমাদের, তুত, আর এটা দিয়ে আসে হচ্ছে নুনিয়া শাক। এটা যদি হচ্ছে মনে রাখতে চাও, মনে রাখতে পারো যে তনুর খুনিরা ফ্রি এখনো। তনুর তনু হত্যা কাহিনীর কথা শুনছো না, তনু হত্যা কাহিনী হয়েছিল, তো তাদের খুনিদের কি ধরা হয়েছে, হয়নি। তার মানে খুনিরা কিভাবে ঘুরতেছে, ফ্রিলি ঘোরাফেরা করতেছে। তো এটা দিয়ে মনে রাখতে পারো, যদিও কারো মৃত্যু নিয়ে কোনো ছন্দ টন্দ বানানো উচিত না, বাট মনে রাখতে চাইলে রাখতে পারো যে ফ্রি তনু, বা মনে রাখতে পারো তনু ফ্রি। তনু হচ্ছে এখন ফ্রি, তনুর বাবা মা তনুকে ফ্রি করে দিচ্ছে। ওই ছাড়াও তো হাজারো তনু আছে। তো তনুর বাবা মা তনুকে ফ্রি করে দিয়েছে, সে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছে, ঘুরতে পারছে। তাই তনু ফ্রি দিয়ে মনে রাখতে পারো যে তুত আর নুনিয়া শাক এই দুটো হচ্ছে ফ্রি সেন্টার। তাইলে এক প্রান্তীয়তে কি ছিল, অমরার যে টিস্যুগুলা ছিল সেই টিস্যুগুলা প্রান্তে ছিল।
অমরার যে টিস্যুগুলা ছিল সেই টিস্যুগুলা প্রান্তে ছিল, এজন্য বলছি এক প্রান্তীয়। অমরা যে টিস্যুগুলা সেটা গর্ভাশয়ের ভেতর ছিল, বাট এই গর্ভাশয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা 5টা প্রকোষ্ঠে বিভক্ত বা একাধিক প্রকোষ্ঠ থাকে। এই যে একাধিক প্রকোষ্ঠ আছে, এই একাধিক প্রকোষ্ঠের মধ্য অক্ষ বরাবর, এই একাধিক প্রকোষ্ঠের মধ্য অক্ষে মাঝখানে আমাদের অমরার টিস্যুগুলা থাকে, এজন্য এটাকে বলে অক্ষীয় বলে। আর এখানে কোনো প্রকোষ্ঠ থাকে না, অমরার টিস্যুগুলা ফ্রিলি ঘোরাফেরা করে, এজন্য এটাকে বলা হয় ফ্রি সেন্ট্রাল। তুত আর নুনিয়া শাক, তুত আর নুনিয়া শাক, সার্চ দিয়ে দেখো তুত আর নুনিয়া শাক কি হয়। আচ্ছা, এরপর আসো আমাদের নেক্সট যেটা, ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে দেখো এইখানে আমাদের গর্ভাশয়, এটাও গোল আমাদের, এখানে গর্ভাশয় আমাদের এক বা একাধিক প্রকোষ্ঠ হতে পারে, গর্ভাশয় একটা প্রকোষ্ঠও থাকে, একাধিক প্রকোষ্ঠ থাকতে পারে। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে এই অমরা যে আছে, এই অমরাগুলা একদম পরিধি, এতক্ষণ আমরা দেখছি কেন্দ্র থেকে সব তৈরি হয়েছে, এখন এই যে অমরা টিস্যুগুলা আছে, এই অমরা টিস্যুগুলা পরিধি থেকে তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? পরিধি থেকে তৈরি হয়, পরিধি থেকে তৈরি হয়। অমরার যে টিস্যুগুলো আছে তারা কোথা থেকে তৈরি হচ্ছে? পরিধির থেকে তৈরি হচ্ছে। যে আমাদের অমরা টিস্যুগুলা কোথায় থাকে? এখানে মনে রাখতে হবে যে অমরা যে টিস্যু আছে, অমরা টিস্যুগুলো কোথায় আছে আমাদের? অমরা টিস্যুগুলো রয়েছে আমাদের পরিধির দিকে, পরিধির দিকে অমরা টিস্যুগুলা বিদ্যমান রয়েছে। কোথায় রয়েছে? পরিধির দিকে রয়েছে, পরিধির দিকে রয়েছে। অমরা টিস্যুগুলা কোন দিকে রয়েছে? পরিধির দিকে রয়েছে। তার মানে হচ্ছে যে পাশে রয়েছে, তো একদম এই পাশ জুড়ে রয়েছে, এই জন্য এটাকে কি বলা হয়? প্যারাইটাল বলা হয়। এটাকে কি বলা হয়? প্যারাইটাল বলা হয়। তো এই প্যারাইটাল বলি, প্যারাইটাল বলি। আমাদের মস্তকেরও যেমন আমাদের মস্তিষ্ক, হেডের এই দুই পাশের অস্থি, আমাদের মাথাটাকে যদি তুমি গোল ধরো তাহলে একদম গোলের এই দুই পাশের অস্থির নাম কি? প্যারাইটাল অস্থি না? তো ঠিক তেমনি দুই পাশ থেকে যে গুলো আসে, পরিধি থেকে যারা আসে তাদের নাম প্যারাইটাল, পরিধি থেকে যারা আসে তাদের নাম কি? তাদের নাম হচ্ছে প্যারাইটাল। এদের নাম কি? এদের নাম হচ্ছে প্যারাইটাল। তাহলে প্যারাইটালে আমাদের কোথা থেকে হচ্ছে যে অমরাগুলো আসতেছে? পরিধি থেকে আসতেছে অমরাগুলা, এই জন্য আমরা কি বলছি? প্যারাইটাল বলছি। এদেরকে কি বলছি? প্যারাইটাল বলছি। এই জন্য আমরা কি বলছি? প্যারাইটাল বলছি। এই জন্য আমরা কি বলছি? প্যারাইটাল বলছি। এই জন্য আমরা কি বলছি? একে প্যারাইটাল বলছি। এই জন্য আমরা কি বলছি? এই জন্য আমরা কি প্যারাইটাল বলছি। এই জন্য এটাকে আমরা কি বলছি? এই জন্য এটাকে আমরা বলছি প্যারাইটাল বলছি। এই জন্য এটাকে কি বলছি? এই জন্য এটাকে কি বলছি? এই জন্য এটাকে বলছি আমরা প্যারাইটাল বলছি। এখন এই প্যারাইটালের উদাহরণ হচ্ছে লাশ। এই প্যারাইটালের উদাহরণ হচ্ছে লাশ। লা দিয়ে কি আসে? লাশ। প্যারাইটালের উদাহরণ মনে রাখবা, লাশ। লা দিয়ে আসে হচ্ছে লাউ, আর শ দিয়ে হচ্ছে শশা, ঠিক আছে? লাউ আর শশা, লাশ। লাশ ভয়াবহ ব্যাপার, ঠিক আছে? লাশ। তাহলে প্যারাইটালের উদাহরণ হচ্ছে লাশ। যেমন মানুষে বলে না, একদম পাড়া দিয়া লাশ করে ফেলবো, আমার সাথে এটা করছিস, তোকে আজকে পাড়া দিয়ে একদম লাশ বানায় ফেলবো। তো এই লাশ হচ্ছে তোমাদের লাশ, যে পাড়া দিয়ে লাশ বানিয়ে ফেলবা। তুমি কাউকে হুমকি দিছো, তুমি পাড়া দিয়ে লাশ বানিয়ে ফেলবা একজনকে। তাহলে এটা হচ্ছে প্যারাইটাল। তারপর আসে আমাদের সুপারফিশিয়াল বা গাত্রীয়। এই সুপারফিশিয়াল বা গাত্রীয়র মধ্যে দেখা যায় যে গর্ভাশয়টা, এখানে এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠ থাকে, এই গর্ভাশয়ের মধ্যে একাধিক প্রকোষ্ঠ থাকবে, এবং প্লাসেন্টা যে আছে, এই প্লাসেন্টা গুলা এই পরিধির দেয়ালের এই জায়গায় এই প্লাসেন্টা গুলা থাকবে, পরিধির দেয়ালের কাছে প্লাসেন্টা গুলা থাকবে। তাহলে একাধিক প্রকোষ্ঠ এবং পরিধির দেয়ালের কাছে প্লাসেন্টা, একাধিক প্রকোষ্ঠ এবং পরিধির দেয়ালের কাছে প্লাসেন্টা, একাধিক প্রকোষ্ঠ এবং পরিধির দেয়ালের কাছে প্লাসেন্টা, একদম পরিধির দেয়ালের গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে লেগে আছে, তখন এটাকে আমরা কি বলবো? তখন আমরা কি বলবো? সুপারফিশিয়াল। কি বলা হয়? সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল যে একদম সে প্রান্তের দিকে গিয়ে আছে একাধিক প্রকোষ্ঠ, তাকে বলি আমরা সুপারফিশিয়াল, বা গায়ে গায়ে লেগে থাকে বলে, গায়ে গায়ে লেগে থাকে বলে, একদম এই গায়ে গায়ে লেগে আছে, একদম আমাদের হাতের উপর যখন কিছু থাকে না, এই যে আমাদের এই ত্বকগুলাকে আমরা মেডিকেল ভাষায় বলি সুপারফিশিয়াল স্কিন, একদম উপরের অংশ, বা একদম গায়ের সাথে লেগে আছে এরকম অংশ। ঠিক তেমনি এই যে এরা গায়ের সাথে লেগে আছে বলে এদেরকে বলা হয় সুপারফিশিয়াল বা গাত্রীয় বলে। এদেরকে বলা হয় সুপারফিশিয়াল বা গাত্রীয় বলে, সুপারফিশিয়াল বা গাত্রীয় বলে। এই সুপারফিশিয়াল এবং গাত্রীয় হচ্ছে আমাদের শাপলা আর পদ্ম, শাপলা
আর পদ্ম, শাপলা আর পদ্ম, শাপলা আর পদ্ম হচ্ছে আমাদের সুপারফিশিয়াল বা গাত্রীয়। এখন শাপলার বৈজ্ঞানিক নাম আমাকে একটু কমেন্টে জানাবা তোমরা, শাপলার বৈজ্ঞানিক নাম তোমরা আমাকে কমেন্টে জানাবা। পদ্ম, শাপলা আর পদ্ম, শাপলার বৈজ্ঞানিক নাম তোমরা আমাকে কমেন্টে জানাবা। সবাই সবাই হচ্ছে শাপলার বৈজ্ঞানিক নাম আমাকে জানাবা। আর পদ্মর বৈজ্ঞানিক নাম মনে রাখবা, নেলুম্বো নুসিফেরা। শাপলার বৈজ্ঞানিক নাম জানো? বলো শাপলার বৈজ্ঞানিক নাম কমেন্টে জানো। নিমফিয়া নাউচালি, নিমফিয়া নাউচালি, নিমফিয়া নাউচালি। ভেরি গুড। এটা কিন্তু লাগবেই পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার মধ্যে কিন্তু এই বৈজ্ঞানিক নামগুলা উলট পালট করে দেয়। আচ্ছা, এখন এখানে যে বৈজ্ঞানিক নাম বা এখানে যে আমরা তিনটা পড়লাম, এই তিনটার উদাহরণ মনে রাখার জন্য একটা খুব সুন্দর কথা আছে। ফ্রি তনুর গায়ে সাপ, সে পাড়া দিয়ে করলো লাশ। ফ্রি তনু গায়ে সাপ, সে পাড়া দিয়ে করলো লাশ। ফ্রি তনুর গায়ে সাপ, পাড়া দিয়ে সে করলো লাশ। ফ্রি তনুর গায়ে সাপ, পাড়া দিয়ে সে করলো লাশ। সাপ তোমার গায়ে, পাড়া দিয়ে তুমি সাপকে লাশ করে দিছো। তাহলে ফ্রি দ্বারা কি আসে? ফ্রি দিয়ে আসে হচ্ছে ফ্রি সেন্টাল। কি আসে? ফ্রি সেন্টাল। তনু দ্বারা কি? তুত। আর ন দ্বারা কি? ন দ্বারা হচ্ছে নুনিয়া শাক, তুত। আর হচ্ছে ন দিয়ে কি? নুনিয়া শাক, নুনিয়া শাক। ফ্রি তনুর গায়ে সাপ, গা দিয়ে কি আসে? গাত্রীয়, গাত্রীয় মানে সুপারফিশিয়াল। সাপ দিয়ে কি? শাপলা। আর প দিয়ে কি আসে? প দিয়ে আসে হচ্ছে পদ্ম, শাপলা আর পদ্ম, এই দুইটা হচ্ছে গাত্রীয়। পাড়া, পাড়া দিয়ে আসে হচ্ছে প্যারাইটাল, পাড়া দিয়ে কি আসে? প্যারাইটাল। লাশের ল দ্বারা লাল শাক, সরি লাশ, লাশ, ঠিক আছে, লাশ। সো লাশ দিয়ে আসে হচ্ছে আমাদের এখানে স দিয়ে, লাশের স দিয়ে আমি শাপলা মনে রাখবো, ঠিক আছে। উল্টা বলতো, আচ্ছা, লা দিয়ে আসে কি আমাদের? লাশ। তো প্যারাইটালের মধ্যে আমাদের দুইটা উদাহরণ ছিল না, একটা ছিল লাউ আর শসা। প্যারাইটালের উদাহরণ ছিল লাশের ল দিয়ে আসে লাউ আর স দিয়ে আসে কি আমাদের? শসা, ঠিক আছে, শসা। তাহলে এই হচ্ছে আমাদের উদাহরণগুলা। তাহলে এই কয়টা উদাহরণ আমার পরীক্ষার জন্য লাগবে। ঢাকা ইউনিভার্সিটিতে এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, মেডিকেলে এই জায়গা থেকে খুব বেশি দেয় না, বা ডিউতে দেয়। তাহলে হচ্ছে যে আমাদের ফ্রি তনু গায়ে সাপ, পাড়া দিয়ে করলো লাশ। ফ্রি তনুর গায়ে সাপ, পাড়া দিয়ে করলো লাশ। ফ্রি তনুর গায়ে সাপ, পাড়া দিয়ে করলো লাশ। ফ্রি তনুর গায়ে সাপ, পাড়া দিয়ে করলো লাশ। ফ্রি তনু দ্বারা কি আসে? ফ্রি সেন্টাল, তুত আর নুনিয়া শাক। গায়ে দিয়ে কি আসে? গাত্রীয়, শাপলা আর পদ্ম। পাড়া দিয়ে করলো লাশ, কি আসবে আমাদের? প্যারাইটাল, লাউ, শসা। ঠিক আছে, মনে থাকবে এখন এগুলা, এগুলো মনে থাকবে। বলেন তো সবাই আমার সাথে কমেন্টে, ফ্রি তনুর গায়ে সাপ, পাড়া দিয়ে করলো লাশ। ফ্রি তনুর গায়ে সাপ, পাড়া দিয়ে করলো লাশ। ফ্রি দিয়ে কি? ফ্রি সেন্টাল, তনু দ্বারা তুত, নুনিয়া শাক। গায়ে সাপ, গাত্রীয়, সাপ, শাপলা, পদ্ম। তারপর হচ্ছে পাড়া দিয়ে করলো লাশ, প্যারাইটাল। লাশ দিয়ে কি? লাউ আর শসা। ঠিক আছে, মনে থাকবে এতটুকু? আচ্ছা।
ওকে, তারপর আমাদের আছে দুইটা, একটার নাম হচ্ছে বেজাল আর একটার নাম হচ্ছে এপিকাল। তারপর আমাদের দুইটা আছে, একটার নাম হচ্ছে বেজাল আর একটার নাম হচ্ছে এপিকাল। এরপর আছে আমাদের দুইটা, তার নাম হচ্ছে কি আমাদের বেজাল এবং আরেকটার নাম হচ্ছে এপিকাল। আচ্ছা বলেন তো আপনারা এই দুইটার নাম থেকে কি বোঝেন? বেজাল অর্থ কি বোঝেন, এপিকাল অর্থ আপনারা কি বোঝেন? বলেন তো বেজাল বলতে আপনারা কি বোঝেন আর এপিকাল বলতে আপনারা কি বোঝেন? বেজাল বলতে আপনারা কি বোঝেন, এপিকাল বলতে আপনারা কি বোঝেন? না না, বেজ, বেজাল কথাটা আসছে বেস থেকে। বেজাল কথাটা আসছে কোথা থেকে? বেস থেকে। বেস মানে কি? বেস মানে ভিত্তি। ভিত্তি মানে কি, উপরে না নিচে বলেন তো? আর এপিকাল কথাটা হচ্ছে অ্যাপেক্স থেকে। অ্যাপেক্স মানে কি? অ্যাপেক্স, অ্যাপেক্স মানে জুতা না, অ্যাপেক্স হচ্ছে মানে হচ্ছে শীর্ষ, ঠিক আছে? অ্যাপেক্স মানে কি? শীর্ষ। আর ভিত্তি মানে কি? ভিত্তি মানে হচ্ছে কিন্তু নিচের জায়গাটা। ভিত্তি মানে কি? ভিত্তি মানে কি, গোড়া নাকি শীর্ষ বলো তো? ভিত্তি মানে কি? ভিত্তি মানে কি? ভিত্তি মানে কি, গোড়া বুঝায় নাকি শীর্ষ বুঝায়? ভিত্তি কথাটা দিয়ে কি বোঝায়, গোড়া বুঝায় নাকি শীর্ষ বুঝায় বলো তো? ভিত্তি বলতে কি বোঝায়, গোড়া নাকি শীর্ষ বুঝায়? ভিত্তি বলতে কি বোঝায়, গোড়া নাকি শীর্ষ বুঝায় বলো? ভিত্তি বলতে কি বোঝায়, গোড়া বুঝায় নাকি শীর্ষ বুঝায়? ভিত্তি বলতে কি বোঝো, গোড়া নাকি শীর্ষ? ভিত্তি বলতে কিন্তু গোড়া বোঝায়। ভিত্তি বলতে কিন্তু নিচ বা গোড়া বোঝায়, যে একদম যে জায়গা থেকে শুরু হয়েছে। তো আমাদের গর্ভাশয়টা যদি এরকম হয়, ফলের ক্ষেত্রে যদি আমরা আমরা যদি হচ্ছে যে দেখতে পাই যে আমাদের গর্ভাশয়টা কোনো একটা কিছুর গর্ভাশয় এরকম, ঠিক আছে? গর্ভাশয়টা এই সাইজের এবং গর্ভাশয়ের এই একদম নিচে আমাদের অমরাটা আছে। নিচে আমাদের কি রয়েছে? অমরাটা রয়েছে। তখন তাকে কি বলবো? আমি কিন্তু লাল কালি দিয়ে সব অমরা আঁকতেছি বলছি। একদম গর্ভাশয়ের নিচে অমরাটা আছে। গর্ভাশয়ের নিচে আমাদের অমরা আছে। গর্ভাশয়ের নিচে অমরা আছে। একদম গর্ভাশয়ের নিচে যদি আমাদের অমরা থাকে তাহলে তাকে কি বলবো? বেজাল বলবো। তো আমাদের হচ্ছে গর্ভাশয়ের গোড়ায় হচ্ছে অমরাটা থাকে। তখন তাকে আমরা কি বলবো? বেজাল বলবো। আর যদি আমরা দেখতে পাই গর্ভাশয়ের শীর্ষে, এই যে ধরো আমাদের একটা গর্ভাশয়, আমাদের হচ্ছে যে এইরকম একটা আকৃতি আছে আমাদের বইয়ের মধ্যে, এরকম একটা আকৃতি দেওয়া আছে, এরকম একটা আকৃতি দেওয়া আছে আমাদের বইয়ের মধ্যে। তো আমাদের একটা গর্ভাশয় যদি হচ্ছে যে এই গর্ভাশয় দুইটা আমাদের অমরা দুইটা একদম উপরের দিকে আছে, অমরা দুইটা কি আছে, একদম উপরের দিকে আছে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো কিন্তু এই যে অমরাটা আমাদের একদম উপরের দিকে আছে, একদম শীর্ষে রয়েছে, তখন তাকে আমরা কি বলবো? তখন কিন্তু তাকে আমরা বলবো এপিকাল বলবো। তাইলে আমাদের অমরাটা যদি একদম নিচে থাকে তাহলে বেজাল, অমরা একদম উপরে থাকলে তাকে বলবো আমরা এপিকাল। অমরা একদম নিচে থাকলে তাকে বলবো বেজাল, অমরা একদম উপরে থাকলে তাকে আমরা বলবো এপিকাল। বেজালটা এক প্রকোষ্ঠী হয়। বেজালটা কেমন হয়? বেজালটা আমাদের এক প্রকোষ্ঠী হয়। আর এপিকালটা আমাদের কেমন হয়? এপিকালটা আমাদের একাধিক প্রকোষ্ঠী হয়। একাধিক প্রকোষ্ঠী হয়, একাধিক প্রকোষ্ঠী হয়, ঠিক আছে? তাহলে আমাদের বেজাল, বেজাল হচ্ছে আমাদের এক প্রকোষ্ঠী। এপিকাল হচ্ছে আমাদের কি হয়? এপিকাল হচ্ছে যে আমাদের একাধিক প্রকোষ্ঠী আমাদের এপিকাল হয়। এপিকালটা কেমন হয় আমাদের? একাধিক প্রকোষ্ঠী হয়। এপিকালটা আমাদের কি হয়? এপিকালটা হচ্ছে যে আমাদের একাধিক প্রকোষ্ঠী হয়। এপিকালটা কি আমাদের? একাধিক প্রকোষ্ঠী হয়। এপিকালটা কি হয়? এপিকালটা হচ্ছে যে আমাদের একাধিক প্রকোষ্ঠী হয়, ঠিক আছে? এপিকালটা কি? একাধিক প্রকোষ্ঠী হয়। তো আমাদের এই বেজাল যে আছে, বেজালের উদাহরণটা হচ্ছে আমাদের তিনটা। এক নম্বরে হচ্ছে ত্রিধরা ধান, আরেকটার নাম হচ্ছে কি? ত্রিধরা ধান, আরেকটার নাম সূর্যমুখী। ত্রিধরা ধান, সূর্যমুখী। ত্রিধরা ধান, সূর্যমুখী। এটা হচ্ছে বেজাল বা আমাদের কি যে বেজাল বা এটার নাম হচ্ছে মূলীয়। বেজাল বা মূলীয়র উদাহরণ কি কি? ত্রিধরা ধান, সূর্যমুখী। ত্রিধরা ধান, সূর্যমুখী। ত্রিধরা ধান, সূর্যমুখী। ত্রিধরা ধান, সূর্যমুখী। ত্রিধরা ধান, সূর্যমুখী, ঠিক আছে? তো এটা আমি মনে রাখতাম, আমার কল্পনার মধ্যে একটা আমি ছবি চিন্তা করতাম এটা মনে রাখার জন্য। কি ছবি চিন্তা করতাম? আমি ছবি চিন্তা করতাম যে একটা ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের
ধান ক্ষেত থেকে মনে হচ্ছে সূর্যটা উঠতেছে। আমাদের অনেক সময় আমাদের তো নর্মালি আমরা দেখি কুয়াকাটা যাই বা সেন্ট মার্টিন যাই সূর্য ওঠা দেখতে। তো তুমি ঘুমায় আছো, ঘুম থেকে উঠে হঠাৎ দেখলা যে হচ্ছে ধান ক্ষেত থেকে সূর্য উঠতেছে, বা ঘুমাইতে যাচ্ছ তখন দেখতেছো সূর্য অস্ত যাচ্ছে, ধান ক্ষেত, সূর্য অস্ত যাচ্ছে। তো আমি ওঠাটা মনে রাখতাম, কি মনে রাখতাম, যে আমাদের ধান ক্ষেত থেকে সূর্য পৃথিবীতে ধরা দিল। এভাবে মনে রাখতাম যে বেজাল মানে হচ্ছে ধান ক্ষেত থেকে সূর্য পৃথিবীতে ধরা দিল। তাহলে ধান আসতেছে, সূর্য আসতেছে, আর হচ্ছে ত্রিধরা আসতেছে। যদি মনে না থাকে, না থাকলে চেষ্টা করতে হবে। শোনো, একটা জিনিস মাথায় রাখবা, পরীক্ষায় এসব জিনিস মনে রাখতে হলে যেমনে পারো তেমনে মনে রাখবা। পরীক্ষার হল পর্যন্ত মনে রাখা দিয়েছে কাজ। তারপর লাস্টেরটা আছে আমাদের শীর্ষক। শীর্ষক হচ্ছে কি আমাদের, শীর্ষক হচ্ছে ধনিয়া আর লাল পাতা। ধনিয়া আর লাল পাতা, এটা আমি মনে রাখতাম। শীর্ষ ধ্বনি লাল মিয়া, 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 শীর্ষ ধ্বনি লাল মিয়া। তাহলে শীর্ষ, ধনিয়া, লাল পাতা। ঠিক আছে, এতটুকু আঁকা হয়েছে, এতটুকু আঁকা হয়েছে। আমি একজনের কল কেটে দিচ্ছি, সে কল দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। আসসালামু আলাইকুম। মানে আপনার বিকাশ থেকে আপনি টাকা পাঠিয়েছেন, বা আপনার মোবাইলে কোনো মেসেজ আসেনি যে টাকাটা সেন্ড হয়েছে? না না, এটা তো আপনার, আপনি যেখান থেকে বিকাশ করেছেন সেখানে একটা মেসেজ আসবে যে আপনি টাকাটা সেন্ড করেছেন। তাহলে তো হয়তো বিকাশে। জি, জি আঙ্কেল বলুন। জি, 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 জি। এখন এই মেসেজটা তো আঙ্কেল আপনার ফোনে যাবে, যে আপনার ফোন থেকে তো আমার ফোনে একটা মেসেজ এসেছে। এখন আপনার ফোনে তো একটা মেসেজ যাবে যে ইউ হ্যাভ সেন্ট এত টাকা ইন দিস নাম্বার, এরকম একটা মেসেজ তো আপনার ফোনেও যাওয়ার কথা। সেইখানেই একটা ট্রানজেকশন আইডি বলতে একটা আইডি থাকবে। আচ্ছা, আমার ফোনে টাকা আসছে, আপনি ওকে ফর্ম ফিল আপ করতে বলেন, আপনার নাম্বারটা দিয়ে আর ট্রানজেকশন আইডির জায়গায় ইয়েস লিখে দিতে বলবেন। আমার এখানে টাকা এসেছে, ট্রানজেকশন আইডিটা ইয়েস লিখে দিতে বলেন। হ্যাঁ, ইয়েস লিখে দিতে বলেন। আমি একটু ক্লাসে আছি, তো আমি পরে কথা বলছি। হ্যাঁ, ট্রানজেকশন আইডিটা আপনি ইয়েস লিখে দিতে বলেন, YES লিখে দিতে বলেন, ঠিক আছে? হ্যাঁ, তুমি ট্রানজেকশন আইডি ইয়েস লিখে দাও, আর আঙ্কেলের নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপ করে ফেলো, ঠিক আছে? টাকা এসেছে। ওকে, ওকে। আল্লাহ, এতবার ফোন দিছে, আমি তো ভাবলাম যে হচ্ছে কারো কিছু হয়ে গেল নাকি, মানুষ টানুষ কেউ মরে টরে গেল নাকি। আচ্ছা, যেটা বলছিলাম যে তোমাদের এতটুকু লেখা হয়েছে, এতটুকু লেখা হয়েছে, এতটুকু লেখা হয়েছে। আচ্ছা, এতটুকু যদি তোমাদের লেখা হয় তাহলে তোমরা এতটুকু বুঝছো মোটামুটি, বাট খুব ভালো করে তোমরা এখনো বোঝো নাই। এটা আমি জানি, তোমরা এখনো খুব ভালো মতো বোঝো নাই। কারণ তো আমি থাকলে তোমাদের জায়গায় এতক্ষণ এই জায়গাটা খুব ভালো করে বুঝতাম না। তো চলো আমরা জিনিসটা আবার একটু রিভিউ করি, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখন আমরা যে অমরা বিন্যাস পড়লাম, আমাদের কয়েক টাইপের অমরা বিন্যাস ছিল। আমাদের কয়েক টাইপের অমরা বিন্যাস ছিল, আমরা ছবি না, এখন আমরা খাতায় লিখে এই জিনিসটাকে আবার একটু রিভিউ করব। কি, যে আমাদের অমরাটা, আমাদের অমরাটা যদি হচ্ছে এক প্রান্তে থাকে, অমরাটা কোথায়, এক প্রান্তে আছে, তখন তাকে আমরা কি বলি বলতো? অমরা এক প্রান্তে আছে, তখন তাকে আমরা কি বলি বলতো? তোমরা এখন বলবা, আমি তোমাদের হিন্টস দিব, তোমরা এখন বলবা, বলতো অমরাটা এক প্রান্তে আছে, তাহলে আমি তাকে কি বলবো? অমরাটা এক প্রান্তে আছে, তখন আমরা তাকে কি বলবো? অমরা এক প্রান্তে, আমরা তাকে কি বলবো? তোমাদের কমেন্ট কি আমার কাছে আসতেছে না, নাকি তোমরা কমেন্ট করতেছই না? আচ্ছা, অমরা এক প্রান্তে, তখন তাকে আমরা বলছি এক প্রান্তীয় বলতেছি, নাম্বার ওয়ান। ওকে, তারপর হচ্ছে আমাদের অমরাটা, অমরা যে আছে, এই অমরাটা হচ্ছে আমাদের মধ্য অক্ষে,
অমরাটা মধ্য অক্ষে। অমরা মধ্য অক্ষে দুইটা ঘটনায় থাকতে পারে। আমরা মধ্য অক্ষে কিন্তু আমাদের দুইটা ঘটনা ঘটতে পারে। আমরা মধ্য অক্ষে কিন্তু দুইটা ঘটনার মধ্যে এক নম্বর ঘটনা হচ্ছে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হইতে পারে। গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট। অমরাটা আমাদের মধ্য অক্ষে মানে মাঝে আছে কিন্তু গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট। আবার হইতে পারে অমরা মাঝে আছে বাট গর্ভাশয় আমাদের এক প্রকোষ্ঠ বিশিষ্ট। দুইটা সিচুয়েশনই আমাদের ঘটতে পারে। তাইলে অমরা মধ্য অক্ষে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট তাকে কি বলবো? অমরা মধ্য অক্ষে কিন্তু গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, তখন আমরা তাকে কি বলবো? দেখো এখানে দুইটা সিচুয়েশনই আমাদের অমরাটা মধ্য অক্ষে আছে, বাট এখানে আমাদের গর্ভাশয়টা একাধিক প্রকোষ্ঠ, এখানে গর্ভাশয়টা এক প্রকোষ্ঠ। দেখো তো পড়ানো থেকে চিন্তা ভাবনা করে কোনটাকে তোমরা কি বলবা? ভেরি গুড, এক্সিলেন্ট, তোমাদের জন্য হাততালি। তোমাদের জায়গায় আমি থাকলেও আমি হয়তো পারতাম না। হাততালি। ভেরি গুড, আমি খুবই খুশি যে একাধিক প্রকোষ্ঠ যদি থাকে তখন আমরা তাকে বলতেছি কি, একাধিক প্রকোষ্ঠ থাকলে আমরা বলবো, তোমরা আসলে অনেক ট্যালেন্টেড যারা ক্লাস করতে আছো সবাই, আমরা তাদের বলবো অক্ষীয়। আর যদি এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় তখন তাকে আমরা কি বলবো? ফ্রি সেন্টাল। তখন তাকে আমরা বলবো হচ্ছে ফ্রি সেন্টাল বলবো। ক্লিয়ার হয়েছে এই তিনটা? দেখো তো, ফ্রি সেন্টাল বলবো। এখন হচ্ছে যে আমাদের কি হতে পারে, এখন আমাদের হচ্ছে দুইটা, এরপর আমাদের দুইটা ঘটনা ঘটতে পারে। এরপর আমাদের দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে এই যে আমাদের প্লাসেন্টাটা, প্লাসেন্টা যে আছে, প্লাসেন্টাটা আমাদের যে প্লাসেন্টা আছে সেই প্লাসেন্টাটা পরিধির, পরিধিতে, প্লাসেন্টা কোথায়? প্লাসেন্টা পরিধি। প্লাসেন্টা কোথায় আছে আমাদের? প্লাসেন্টা পরিধিতে আছে। প্লাসেন্টা কোথায় আছে? প্লাসেন্টা পরিধিতে আছে। প্লাসেন্টা কোথায় আছে? প্লাসেন্টা আমাদের পরিধিতে আছে। প্লাসেন্টা কোথায় আছে? পরিধিতে আছে। প্লাসেন্টা যদি পরিধিতে থাকে তখন তাকে আমরা কি বলি? প্লাসেন্টা পরিধিতে আছে তখন তাকে আমরা বলবো প্যারাইটাল। প্লাসেন্টা পরিধিতে আছে তখন তাকে আমরা কি বলবো? পরিধিতে আছে মানে দুই পাশে আছে, তখন তাকে বলতেছি আমি প্যারাইটাল। আর যদি আমাদের প্লাসেন্টাটা প্রস্থ প্রাচীরে, প্রস্থ প্রাচীরে বা পরিধির গায়ে, প্রস্থ প্রাচীরে বা পরিধির গায়ে থাকে, প্রস্থ প্রাচীরে বা পরিধির গায়ে থাকে, তখন তাকে আমরা কি বলবো? প্লাসেন্টাটা পরিধিতে থাকলে বলছি প্যারাইটাল। আর প্লাসেন্টা যদি প্রস্থ প্রাচীর, প্রস্থ প্রাচীর মানে কি? প্রস্থ মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে যে এতটুকু হচ্ছে দৈর্ঘ্য না, আর এটা হচ্ছে প্রস্থ। এই প্রস্থের যে প্রাচীর আছে সেখানে আছে, একদম গায়ে লেগে আছে, তখন তাকে আমরা কি বলবো বলতো? তখন তাকে আমরা বলবো হচ্ছে সুপারফিশিয়াল বা গাত্রীয়। তখন তাকে আমরা বলবো হচ্ছে সুপারফিশিয়াল বা গাত্রীয়। তখন আমরা তাদের বলবো সুপারফিশিয়াল বা গাত্রীয় বলবো। ওকে, তারপর ঘটনা ঘটে গেল আরেকটু ভিন্ন। কি ঘটনা ঘটলো? যে আমাদের প্লাসেন্টাটা বেসে, প্লাসেন্টা বেস বা গোড়ায়, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো হচ্ছে বেজাল। আর প্লাসেন্টাটা যখন আমাদের কোথায় থাকবে? শীর্ষে বা অ্যাপেক্সে, তখন আমরা তাকে বলবো এপিকাল। দেখো তো এবার ক্লিয়ার হয়েছে কিনা, এবার ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো। তখন একটু বুঝছিলা বাট একটু কনফিউশন রয়ে গেছিল যে কোথায় কোথায় কি ঘটতেছে। আমি তো বুঝি, তোমাদের পড়াইতেছি আমি বুঝি, আমি সবসময় মনে করি আমি যখন পড়াই এটা আমি বুঝতেছি কিনা সেটা আমি চিন্তা করি। তখন আমার কাছেও মনে হচ্ছে কি কি পড়ে গেলাম, বাট এখন দেখো তো সবকিছু ক্লিয়ার হয়ে গেছে কিনা, যে অমরা বিন্যাস কোনটাকে কি বলবো, সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো। আচ্ছা, এখন যদি এতটুকু ক্লিয়ার হয় আমরা আরেকটা কাজ করি, এখান থেকে অনেকগুলো এক্সাম্পল আছে না, চলো আমরা এক্সাম্পল গুলো এখন মুখস্থ করি। ঠিক আছে, ক্লাস করলাম শেষ হয়ে গেল বাট আমি পারলাম না, লাভ নেই তো। চলো আমরা এখন এক্সাম্পল গুলো মুখস্থ করি। ঠিক আছে, এখন আমরা এক্সাম্পল গুলো এখান থেকে মুখস্থ করবো। আবার এক্সাম্পল গুলো একটু মুখস্থ করি। আচ্ছা, এক্সাম্পল গুলা মুখস্থ করব যখন, যে তখন আমরা বলবো একটা মশা, একটা মশা, একে
অক্ষনি ধরো জবা। একটা মশা, একে অক্ষনি ধরো জবা। তাহলে এই একটা মশা দিয়ে কি আসে? এক দিয়ে এক প্রান্তীয়। এক দিয়ে কি আসে? এক প্রান্তীয়। মশার ম দিয়ে কি? মশা। মটর আর কি আসে? সিম। মটর এবং সিম, এই দুটো হচ্ছে আমাদের এক প্রান্তীয়। অক্ষনি, অক্ষ, অক্ষীয়, উদাহরণকে জবা। ঠিক আছে, তারপর আমাদের কি হয়েছে? ফ্রি তনু। ফ্রি তনুর গায়ে সাপ ও পারাইয়া করলো লাশ। ফ্রি তনুর গায়ে সাপ ও পারাইয়া করলো লাশ। ফ্রি দ্বারা কি আসতেছে আমাদের? ফ্রি সেন্টাল। তনু দ্বারা কি আসতেছে? তুত আর নুনিয়া শাক। তুত আর নুনিয়া শাক। তুত আর নুনিয়া শাক। তুত আর নুনিয়া শাক। গায়ে সাপ, গা দিয়ে কি আসে? গা দিয়ে আসছে গাত্রীয়। সাপ দিয়ে শাপলা, আরেকটা কি? পদ্ম। এরপর কি? এরপর হচ্ছে পারাইয়া করলো লাশ। পাড়া, প্যারাইটাল। প্যারাইটাল। লাশ দিয়ে কি? লাল শাক। ওকে, আর লাস্টে কে আসে? আর হচ্ছে শীর্ষধ্বনি। কে ছিল শীর্ষধ্বনি বলতো? শীর্ষধ্বনি ছিল লাল মিয়া। শীর্ষধ্বনি ছিল লাল মিয়া। তাহলে শীর্ষধ্বনি কি? শীর্ষক। ধনিয়া দ্বারা কি? ধ্বনি। ধ্বনি দিয়ে, ধ্বনি দ্বারা ধনিয়া। আর লাল মিয়া দিয়ে লাল শাক। দেখো মুখস্থ হয়েছে। আর বাকি আছে কি? আর বাকি আছে একটা, বেজাল। বেজালে কি ছিল? বেজাল আমাদের সূর্য ধান খেতে ধরা। সূর্য ধান খেতে ধরা, না মনে রাখলে হয় বেজাল, বাকিগুলা মনে আছে। দেখো তো এবার আমার স্টুডেন্টদের মনে থাকবে কিনা এগুলা। একটা মশা অক্ষনি ধরছে বা ফ্রি তনুর গায়ে সাপ পাড়াইয়া করলো লাশ। শীর্ষধ্বনি লাল মিয়া। সো এই হচ্ছে যে আমাদের অমরা বিন্যাস। ছোট্ট একটা টপিক, আমরা প্রায় 50 মিনিট লাগায় পড়লাম, বাট এমন ভাবে পড়লাম যেন হচ্ছে যে আমাদের মনে থাকে। কোথায় শোষা হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গায় তো আমি ভুল লিখছি। ধুর, লাউ আর হচ্ছে শসা। আমি হচ্ছে এখানে লিখছি লাল আর এখানে লিখছি শাক, আমার মাথায় এটা ঘুরতেছিল। এটা লাউ আর শসা হবে। ঠিক আছে, লাউ আর শসা হবে। ঠিক করে নাও। দেখো তো এখন মনে থাকবে কিনা। দেখো তো এবার মনে থাকবে কিনা। বড় করে লিখেন। দেখো সামনে আগায় দিলাম, এখন আবার মুছা বড় করতে পারবো না রে মা, সরি। হ্যাঁ, ভুলে যাওয়াটা স্বাভাবিক, ভোলাটাই স্বাভাবিক। অনেকে মনে করে আল্লাহ আমি ভুলে গেলাম, এটা কি ঠিক হইলো? ঠিক বেঠিকের কিছু নাই। সূর্য আর সূর্যমুখীর মধ্যে কি পার্থক্য রে? দুনিয়ায় সূর্য বলে কোনো উদ্ভিদ আছে? সূর্যমুখী। ওকে, সো এই হচ্ছে আমাদের অমরা বিন্যাসের কেচ্ছা। আমরা এতক্ষণ ধরে এই অমরা বিন্যাসের কাহিনীটা বললাম, কারণ এই জায়গা থেকে না প্রশ্ন আসে এবং আমরা না এই জায়গাটা কমনলি ভুল করিও। এই জায়গা থেকে প্রশ্ন আসে এবং আমরা কমনলি এই জিনিসটা ভুল করিও। দ্যাটস ওয়াই এই জিনিসটাকে এত ইম্পর্টেন্স দেওয়া। ঠিক আছে, আসো এবার আমাদের হচ্ছে নেক্সট জিনিস, সেটা হচ্ছে পুষ্প সংকেত আর হচ্ছে পুষ্প প্রতীক। পুষ্প সংকেত আর হচ্ছে পুষ্প প্রতীক। পুষ্প সংকেত ভুল হইলে ঠিক করে না, মুচ্ছা লাইছে আর ঠিক করতে পারতাম না। পুষ্প সংকেত আর পুষ্প প্রতীক।
এবার আসো যে পুষ্প সংকেত কি আর পুষ্প প্রতীক কি। এখন এই দুইটার মধ্যে না আমার বেসিক্যালি অলওয়েজ ভেজাল লাগতো পরীক্ষা দিতে গেলে, যে পুষ্প সংকেত আর পুষ্প প্রতীক কোনটা চাইছে, আমি কনফিউজড হয়ে যেতাম। তোমরা আমাকে বলো তো, এই C6H6 বা এইটা হচ্ছে আমাদের, এই দুইটার মধ্যে কোনটা বেনজিনের সংকেত আর কোনটা বেনজিনের প্রতীক। এটা হচ্ছে 1 দিলাম, এটাকে 2 দিলাম। এই দুইটার মধ্যে কোনটা বেনজিনের সংকেত আর কোনটা বেনজিনের প্রতীক আমাকে বলো। হ্যাঁ, লাল পাতা লিখছি ওই জায়গায় না, শীর্ষধ্বনি লাল মিয়া, লাল পাতা, ঠিক করে নিও। এখানে 1 নাম্বারটা আমাদের কি আছে, এখানে 1 নাম্বারটা হচ্ছে আমাদের পুষ্প, এই 1 নাম্বারটা হচ্ছে আমাদের সংকেত, আর 2 নাম্বারটা হচ্ছে আমাদের প্রতীক। ঠিক তেমনি যখন তুমি কোনো ছবি আঁকবা, ছবি আঁকলে সেটা হচ্ছে তোমার প্রতীক, আর যখন তুমি কোনো কথা শর্টকাটে লিখবা তখন সেটা সংকেত। যখন তুমি কোনো ছবি আঁকবা তখন সেটা প্রতীক, যখন কোনো তুমি ছবি আঁকবা সেটা প্রতীক, আর যখন কোনো কথা তুমি শর্টকাটে লিখবা তখন সেটা হচ্ছে সংকেত। তখন সেটা কি, তখন সেটা হচ্ছে সংকেত, তখন সেটা হচ্ছে সংকেত, তখন সেটা কি, তখন সেটা হচ্ছে সংকেত। এখন আসা যাক হচ্ছে যে আমাদের এখন আসা যাক আমাদের পুষ্প সংকেতে। পুষ্প সংকেতের ক্ষেত্রে আমরা শর্ট করে অনেকগুলা কথা লিখি, যেমন হচ্ছে মঞ্জুরি পত্র, মঞ্জুরি পত্র, মঞ্জুরি পত্রের জন্য আমরা লিখি হচ্ছে ম প। উপমঞ্জুরি পত্র, এটার জন্য লিখি আমরা উ ম প লিখি। তারপর হচ্ছে যে আমরা মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র, তারপর উপবৃত্তি যে আছে, উপবৃত্তি, এই উপবৃত্তির জন্য আমরা লিখি উ বৃ। বৃত্তি যে আছে, বৃত্তির জন্য আমরা লিখি কি লিখি, বৃত্তির জন্য লিখি আমরা বৃ। সো এরপরে একটা ডট দিলে ভালো, এরপরে কি একটা ডট দিলে ভালো, যে কি বোঝাচ্ছে, এটা সংক্ষিপ্ত ফর্ম বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে, সংক্ষিপ্ত ফর্ম বোঝাচ্ছে। তারপর যে আমাদের দলমণ্ডল আছে, দল, দলের জন্য, দলের জন্য, দল মানে কি পাপড়ি, দল মানে কি পাপড়ি, পাপড়ির জন্য আমরা লিখি দ লিখি। তারপর হচ্ছে আমাদের বৃত্তি আর দল ও মণ্ডল আকৃতি আর বর্ণে পৃথক করা যাচ্ছে না। বৃত্তি এবং দলমণ্ডল আকৃতি এবং বর্ণে পৃথক করা যাচ্ছে না, এটাকে আমরা কি বলবো, বৃত্তি এবং দলমণ্ডল এই দুজনকে আমরা আকৃতি আর বর্ণে পৃথক করতে পারছি না, এদেরকে আমরা কি বলবো, বৃত্তি এবং দলমণ্ডল এদেরকে আমরা আকৃতি বর্ণে পৃথক করতে পারছি না, এদেরকে আমরা কি বলবো, বৃত্তি এবং দলমণ্ডল আকৃতিতে পৃথক করতে পারছি না, আকৃতি এবং বর্ণে পৃথক করতে পারছি না, এদেরকে আমরা কি বলবো। পুষ্পপুট বলবো, ভেরি গুড, কি বলবো, পুষ্পপুট বলবো। তাহলে আমাদের পুষ্পপুট যে আছে, পুষ্পপুট, পুষ্পপুট, পুষ্পপুটের জন্য আমি কি লিখবো, পু লিখবো। আচ্ছা, তারপর আসো আমাদের পুং স্তবক আর স্ত্রী স্তবক। পুং স্তবককে আমরা কি বলবো আর স্ত্রী স্তবককে আমরা কি বলবো বলতো। পুং স্তবককে আমরা কি বলবো আর স্ত্রী স্তবককে আমরা কি বলবো। সো পুং স্তবক যে আছে তাকে আমরা পুং দিয়েই লিখতে পারি না, কারণ এখানে একটা পু চলে আসছে, তাহলে এখানে কি দিতে হবে, পুং দিতে হবে, এখানে কি দিতে হবে, পুং দিতে হবে। আর স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক, এখন স্ত্রী স্তবকের মূল অংশই হচ্ছে কিন্তু গর্ভাশয়, মূল অংশ কি, গর্ভাশয়, এজন্য আমরা এটাকে গ দিয়ে প্রকাশ করি, কি দিয়ে প্রকাশ করি, গ দিয়ে প্রকাশ করি। মূল অংশ কি, গর্ভাশয়, এজন্য আমরা কি দিয়ে প্রকাশ করি, গ দিয়ে প্রকাশ করি। এছাড়া ফুলের আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন এক প্রতিসম, এক প্রতিসম, এক প্রতিসমকে আমরা এরকম একটা ক্রুশ চিহ্ন দিয়ে প্রকাশ করি, ক্রুশের মতো একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি। বহু প্রতিসম যে আছে, বহু প্রতিসম, বহু প্রতিসম বলতে গোল দিয়ে মাঝখানে প্লাস দিয়ে বহু প্রতিসম প্রকাশ করে। আমাদের হচ্ছে তারপর পুং বোঝাতে বা পুরুষ বোঝাতে, যে পুং স্তবক বোঝাতে এক লিঙ্গ, এক লিঙ্গ যদি হয় তখন বোঝাতে হচ্ছে
যে এরকম উপরে তীর চিহ্ন দিয়ে ছেলে, নিচে প্লাস চিহ্ন দিয়ে মেয়ে বোঝায়। আর উভলিঙ্গ যদি হয়, উভলিঙ্গ হইলে কি দিয়ে বুঝাবে? উভলিঙ্গ হইলে গোল দিয়ে উপরে তীর, নিচে প্লাস দিয়ে কি বুঝাবে? উভলিঙ্গ বুঝাবে। কি বুঝাবে? উভলিঙ্গ বুঝাবে। তারপরে হচ্ছে যে ধরো আমাদের সমসংযোগ, যে একটা আরেকটার অংশের সাথে সুন্দরভাবে যুক্ত আছে, সমসংযোগ। সমসংযোগ, সমসংযোগ যে একটা আরেকটার সাথে খুব ভালোভাবে যুক্ত আছে, কি দিয়ে প্রকাশ করবে? ব্র্যাকেট দিয়ে। যে একটা আরেকটার সাথে একটু যুক্ত অবস্থায় আছে, ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। অসম সংযোগ, অসম সংযোগ যদি হয় তখন আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। অসম সংযোগ হইলে আমরা এই চিহ্নটাও দিতে পারি, আবার হচ্ছে আমরা এইরকম একটা চিহ্ন দিতে পারি। তো সমসংযোগ আর অসম সংযোগ কোথায় হয়? ধরো বৃত্তির যে পাঁচটা অংশ আছে, এক দুই তিন চার, বৃত্তির যে পাঁচটা অংশ আছে, এই প্রতিটা অংশ একে অপরের সাথে যুক্ত অবস্থায় আছে। এই প্রতিটা অংশ একে অপরের সাথে যুক্ত অবস্থায় আছে, একে আমরা কি বলবো? এটাকে কি সমসংযোগ বলবা নাকি অসম সংযোগ বলবা? বৃত্তির যে পাঁচটা অংশ আছে এটা একে অপরের সাথে যুক্ত অবস্থায় আছে, একে কি সমসংযোগ বলবো নাকি একে অসম সংযোগ বলবো? একে কি সমসংযোগ বলবো নাকি একে অসম সংযোগ বলবো? প্রতিসম মানে সমান সমান ভাগে ভাগ করা যায় কিনা, এটাকে বলবো সমসংযোগ। তার মানে বৃত্তির মধ্যে যে সংযোগ, দলের মধ্যে যে সংযোগ, পাপড়ির মধ্যে, তারপর হচ্ছে উপবৃত্তির মধ্যে যে সংযোগ, সেগুলাকে আমরা সমসংযোগ, সমসংযোগ বলবো। মানে বৃত্তির নিজেদের মধ্যে যে সংযোগ, দলমণ্ডলের নিজেদের মধ্যে যে সংযোগ, পাপড়ির নিজেদের মধ্যে যে সংযোগ, এদেরকে আমরা বলবো সমসংযোগ বলবো। আর যখন বৃত্তি আর দলমণ্ডলের মধ্যে সংযোগ হবে, বৃত্তি আর দলমণ্ডলের মধ্যে সংযোগ হবে, দলমণ্ডল পুংস্তবকের সাথে যে সংযোগ হবে, বা বৃত্তির সাথে হচ্ছে যে আমাদের উপবৃত্তির যে সংযোগ হবে, তখন সেক্ষেত্রে আমরা তাদের কি বলবো? তখন সেক্ষেত্রে আমরা এদেরকে বলবো হচ্ছে, এরা কোন ধরনের সংযোগ দেখা যায় এদের মধ্যে? এদের মধ্যে দেখা যায় আমাদের কি সংযোগ দেখা যায়? এদের মধ্যে দেখা যায় অসম সংযোগ। তার মানে বৃত্তির নিজেদের মধ্যে, দলমণ্ডলের নিজেদের মধ্যে, পুংস্তবকের নিজেদের মধ্যে, স্ত্রীস্তবকের নিজেদের মধ্যে যে সংযোগ দেখা যায় তাদেরকে বলি আমরা সমসংযোগ। আর পুংস্তবক, স্ত্রীস্তবক, বা হচ্ছে আমাদের দলমণ্ডল পুংস্তবক, বৃত্তি উপবৃত্তি, এদের মধ্যে যে সংযোগ দেখা যাবে সেটাকে বলবো আমরা অসম সংযোগ বলবো। সেটাকে কি বলবো আমরা? অসম সংযোগ বলবো সেটাকে। এরপর আসা যাক আমাদের নেক্সট কি, এরপর আমাদের নেক্সট যেটা আসে সেটা হচ্ছে কি আমাদের, তাহলে এখানে আমরা অসম সংযোগ বুঝাইলাম, তাহলে সমসংযোগ অসম সংযোগ আমরা গেল। অধিগর্ভ আর অধগর্ভ মানে কি আমাকে বলো তো? অধিগর্ভ, অধিগর্ভ মানে কি? গর্ভাশয় কি সবার উপরে নাকি গর্ভাশয় সবার নিচে? আর অধগর্ভ বলতে কি বোঝায়? অধগর্ভ বলতে কি বোঝায়? গর্ভাশয় সবার উপরে নাকি গর্ভাশয় সবার নিচে? অধিগর্ভ বলতে কি বোঝায় আর অধগর্ভ বলতে কি বোঝায় আমাকে একটু জানাও তো। অধিগর্ভ বলতে কি বোঝায়? গর্ভাশয় সবার উপরে নাকি অধগর্ভ বলতে বোঝায় গর্ভাশয় সবার উপরে? অধি মানে গর্ভাশয় সবার উপরে, বাকি সবাই গর্ভাশয়ের নিচে। বাকি সবাই গর্ভাশয়ের নিচে, তো বাকি সবাইকে বোঝানোর জন্য বাকি সবাই যে গর্ভাশয়ের নিচে, গয়ের নিচে একটা দাগ দিব, তার মানে বুঝাচ্ছে গর্ভাশয় সিংহাসন অধিগ্রহণ করেছে। গর্ভাশয় সবার উপরে আর বাকি সবাই গর্ভাশয়ের নিচে, জন্য গর্ভাশয়ের নিচে দাগ। আর যখন আমাদের হচ্ছে যে অধগর্ভ হবে, তার মানে অধগর্ভ মানে কি? গর্ভাশয় সবার নিচে, বাকি অংশগুলা গর্ভাশয়ের উপরে, তো বাকি অংশগুলা গর্ভাশয়ের উপরে, তাহলে গর্ভাশয়ের উপরে দাগ। তো বাকি অংশগুলো যে জায়গায় সে জায়গায় দাগ। অধিগর্ভতে বাকি অংশগুলো গর্ভাশয়ের নিচে, তাহলে গয়ের নিচে দাগ। অধগর্ভতে বাকি অংশগুলো গর্ভাশয়ের উপরে, এজন্য গয়ের উপরে দাগ। এখানে যা লিখছি এগুলা, আচ্ছা একজন আমাকে প্রশ্ন করছে মঞ্জুরি পত্রকে কেন মপ লেখছে? এই যে মঞ্জুরি পত্র, মপ, উপমঞ্জুরি পত্র, উ ম প, উপবৃত্তি, বৃ, বৃ, দল, পু, পুং, স্ত্রী, ঠিক আছে? যতটুকু এখানে লেখা আছে ততটুকু বুঝছো? এতটুকু লেখা হয়েছে? ওকে।
আচ্ছা, এখন এই পুষ্প সংকেত লেখার সময় আমরা একটা সিরিয়াল মেনটেন করি। আমরা প্রথমে হচ্ছে মঞ্জুরি পত্রটা লিখি, যদি মঞ্জুরি পত্র থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই মঞ্জুরি পত্র থাকে না, মঞ্জুরি পত্রটা আমাদের হচ্ছে যে আমার মঞ্জুরি পত্রটা দেখা যায় বেশিরভাগ সময় ফুলে কনভার্ট হয়ে যায়, বা মঞ্জুরি পত্রের মধ্যে আমরা দেখি না, বেশিরভাগ সময় মঞ্জুরি পত্র থাকে না। যদি থাকে আগে মঞ্জুরি পত্র, তারপর উপমঞ্জুরি পত্র। তারপর 3 নম্বরে লিখবো হচ্ছে আমি যে সেটা কি সেটা কেমন, আমাদের কি একবীজপত্রী, সেটা আমাদের কেমন, সেটা কি এক প্রতিসম নাকি সেটা হচ্ছে বহু প্রতিসম। তো 3 নম্বরে আমরা লিখবো যে সে কি এক প্রতিসম নাকি সে বহু প্রতিসম, সে এক প্রতিসম নাকি সে হচ্ছে, আচ্ছা এভাবে চিহ্ন দিয়ে লিখি যে সে এক প্রতিসম নাকি সে বহু প্রতিসম। 4 নম্বরে লিখবো সে কি হচ্ছে একলিঙ্গ নাকি সে উভলিঙ্গ। এটা হচ্ছে 4 নম্বরে লিখবো, ঠিক আছে। তাহলে আমাদের 4 নম্বরে এটা লিখবো। তারপর আমরা কি লিখবো দেখো, একটা ফুলকে আমরা একটা এক প্রতিসম না বহু প্রতিসম দেখলাম, একলিঙ্গ না উভলিঙ্গ দেখলাম। তারপর আমরা তার অংশগুলা দেখবো, যে তার মধ্যে উপবৃত্তি কয়টা আছে, উপবৃত্তি, উপবৃত্তি, এই উপবৃত্তি আছে কিনা। উপবৃত্তি থাকলে এই উপবৃত্তি আমরা লিখবো উবৃ। তারপর কি লিখবো আমরা, দেখবো আমরা, তারপর দেখবো আমরা বৃত্তি, উপবৃত্তি, তারপর আমরা দেখবো বৃত্তি, দেখবো উপবৃত্তি দেখলাম, বৃত্তি দেখলাম, তারপর হচ্ছে যে কি দেখবো, দলমন্ডল দেখবো, উপবৃত্তি বৃত্তি দলমন্ডল। তারপর আমরা কি দেখতেছি, তারপর আমরা দলমন্ডল দেখতেছি। দলমন্ডল দেখার পর আমরা কি দেখবো, দলমন্ডল দেখার পর কি আসে আমাদের, দলমন্ডল দেখার পর আমাদের পুংস্তবক আসে। আমরা দেখার পর পুংস্তবক দেখবো। তারপর কি দেখবো লাস্টে, লাস্টে আমরা দেখবো হচ্ছে এই স্ত্রী স্তবক বা গর্ভাশয় যে আছে, গর্ভাশয় দেখবো। সো এগুলা দেখবো, এবং এদের প্রত্যেকের এই যে এই জায়গাগুলো আছে যেরা, এদের প্রত্যেকের হচ্ছে সংযুক্তি, যে তারা একজন আরেকজনের সাথে সমসংযোগ বা অসম সংযোগে আছে কিনা, তাদের সংখ্যা, এই দুইটা জিনিস আমাদের মেনশন করতে হবে, তাদের সংযুক্তি আছে কিনা এবং তাদের সংখ্যা আছে কিনা। তাহলে আমরা এই 9টা জিনিস সিরিয়ালি লিখবো। তো এই 9টা জিনিস আমরা সিরিয়ালি লিখবো। আর যদি কখনো এমন হয় বৃত্তি দলমন্ডল এরা আকৃতি বর্ণে একই হয়ে গেছে, তখন কি হতে পারে, আমাদের পুষ্পপুট হতে পারে না, পু হতে পারে না, বৃত্তি দলমন্ডল আকৃতি বর্ণে একই হয়ে গেছে, তখন কি হতে পারে, আমাদের পুষ্পপুট হতে পারে না, পু হতে পারে না। তাহলে এই হচ্ছে আমাদের মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র, এক প্রতিসম না বহু প্রতিসম, লিঙ্গটা কেমন, উপবৃত্তি বৃত্তি দলমন্ডল পুংস্তবক গর্ভাশয়। এটা হচ্ছে পুষ্প সংকেতের সংযুক্তি বা পুষ্প সংকেত কিভাবে থাকবে। এখন আমরা একটা পুষ্প সংকেত লেখা হয়েছে তোমাদের, এখন আমরা একটা পুষ্প সংকেত লেখা শিখবো, বাট লিখবো একটু স্মার্ট স্টাইলে। আমরা প্রথমে পুষ্প প্রতীক আঁকবো, আঁকার পর পুষ্প সংকেত লিখবো। একজন আমাকে বলছিল যে তোমরা হচ্ছে যে জবার যে পুষ্প সংকেতটা আছে সেটা আমার থেকে শিখতে চাও, একটা স্টুডেন্ট লিখছিল, কে লিখছিল আমি জানি না, কমেন্টটা ভালো লাগছে যে ভাই আপনার কাছ থেকে সহজ করে শিখতে চাই। তো আমরা আজকে পুষ্প সংকেত শিখবো, এটা আঁকা একদমই সহজ, তোমরা আশা করি এখানে যারা আছো সবাই পুষ্প সংকেত প্রতীক আঁকতে পারো। তো আমরা পুষ্প প্রতীক আঁকবো, তারপর সেই পুষ্প প্রতীক থেকে পুষ্প সংকেত আঁকবো, ঠিক আছে। আচ্ছা, তোমরা আগে আমাকে একটা কথা বলো, তোমরা আগে আমাকে একটা কথা বলো, সেই কথাটা কি, তোমরা আচ্ছা, মজার একটা ইস্যু কি জানো, এই একজন আমাকে কল দিচ্ছে, তো কল দিচ্ছে তাকে, মানে আমাদের যে হেল্পলাইন নাম্বারটা সেটা এখন আমার কাছে, কারণ আগে তো তোমাদের মিশির আপু কল ধরতো, তো আপু একটু অসুস্থ, আপুর আবার পরীক্ষা চলছে সেকেন্ড প্রফ, তো আমার কাছে তো হচ্ছে যে এই ফোন কেটে দিচ্ছি, আমি বারবার কাটছি এবং বারবার আমি মেসেজ দিচ্ছি যে আই উইল কল ইউ রাইট ব্যাক, আমি কিছুক্ষণ পর কল দিব, মানে এই মেসেজটা দিচ্ছি, তাও কল দিচ্ছে, কাও কল দিচ্ছে। আচ্ছা, আসো, যেটা যেখানে আমরা আসবো সেটা হচ্ছে, আসার আগে তোমরা আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে জবার উপবৃত্তিতে কোন ধরনের অ্যাস্টিভেশন দেখা যায়, জবার বৃত্তিতে কোন ধরনের অ্যাস্টিভেশন দেখা যায়, জবার দলমণ্ডলে কোন ধরনের অ্যাস্টিভেশন দেখা যায়। অ্যাস্টিভেশন কোনটার মধ্যে কি দেখা যায় আমাকে একটু কমেন্টে জানাও, কোনটার মধ্যে কোন ধরনের অ্যাস্টিভেশন দেখা যায় আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, ভেরি গুড। আজান দিচ্ছে, আজান দেখ, আমি একটু আস্তে কথা, আস্তে কথা কথা না
ওপেন, ভালভেট হচ্ছে টুইস্টেড। তাহলে একটা হচ্ছে আমাদের ওপেন, আর একটা হচ্ছে ভালভেট, আর একটা হচ্ছে টুইস্টেড। এই হচ্ছে আমাদের তিনটা টাইপ, ওপেন, ভালভেট, টুইস্টেড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তিনটা টাইপ। এখন আসো আমরা ছবিটা শিখি। সো যারা কম্পাস নিয়ে পরীক্ষায় যাবা, এরকম 5টা গোল দিবা, তোমার ছবি হয়ে গেছে। পেন্সিল দিয়ে দিও, হালকা করে দিবা, গাঢ় করে দিবা না। তো এই 5টা গোল দেওয়ার কারণ হচ্ছে, তারপর আমরা এখানে মাঝখানে মুছে দিব। তাহলে এই যে আমাদের একদম বাইরের যেটা হইলো, সবার বাইরে থাকে হচ্ছে আমাদের উপবৃত্তি। সবার বাইরে কে থাকে? সবার বাইরে থাকে হচ্ছে আমাদের উপবৃত্তি। তাহলে আমাদের উপবৃত্তিটা কেমন ছিল? উপবৃত্তিটা ছিল আমাদের ওপেন। উপবৃত্তি যে ছিল, উপবৃত্তিটা আমাদের কি ছিল? উপবৃত্তিটা আমাদের ওপেন ছিল। তাহলে এই যে দেখো, উপবৃত্তি কেউ কাউকে টাচ করে না, একজন আরেকজনকে স্পর্শ করে না। তাহলে ওপেন উপবৃত্তি আমরা এঁকে ফেললাম। তারপর আমাদের যে ছিল, সে কি ছিল আমাদের? তারপর আমাদের যে থাকবে, সে হবে হচ্ছে যে আমাদের, মুছে দিলাম। তারপর যে আছে, সে হবে আমাদের হচ্ছে প্রান্ত স্পর্শ। সো আমরা তাকেও হচ্ছে এভাবে আঁকবো। প্রান্ত স্পর্শ তাকে আঁকলাম, কিন্তু হচ্ছে তার কি করতে হবে? তার প্রান্তগুলা টাচ করায় দিতে হবে। তার প্রান্তগুলো কি করতে হবে? তার প্রান্তগুলা টাচ করায় দিতে হবে। দিলাম তার প্রান্তগুলা টাচ করায়। তারপর কি আসে আমাদের? তারপর আসে আমাদের টুইস্টেড। তারপর আসে আমাদের টুইস্টেড। এই জায়গায় আমি হচ্ছে যে 5টা তৈরি করলাম। আচ্ছা, এই 5টার মধ্যে একটু মজার কাজ করতে হবে। এই 5টার মধ্যে আমাদের একটু মাথা বের করতে হবে, যে একটা ভেতরে একটা বাইরে, এরকম ঘটনা আমাদের একটু ঘটাইতে হবে কষ্ট করে। একটা ভেতরে আর একটা বাইরে, একটা ভেতরে আর একটা বাইরে, একটা ভেতরে আর একটা হচ্ছে বাইরে, একটা ভেতরে আর একটাকে কোথায় আমাদের, একটা ভেতরে আর একটা হচ্ছে আমাদের কোথায় হবে, একটা ভেতরে আর একটা অংশ আমাদের বাইরে। সো এইভাবে আমাদের 5টা থাকবে। এইভাবে কি থাকবে আমাদের? এইভাবে 5টা থাকবে। সো এই 1 2 3 4 5 এইভাবে পেঁচায় পেঁচায় 5টা আছে। এটা কি? এটা হচ্ছে আমাদের টুইস্টেড। তাহলে হয়ে গেল আমাদের 3টা। এখন এদের মধ্যে না পার্থক্য করা যায় না, এজন্য পরীক্ষা হলে করবা কি, এগুলাকে একটু দাগ দিয়ে দিবা। ধরো উপবৃত্তিটাকে তুমি একদম এরকম দাগ দিয়ে দিলা, কারণ তোমরা তো পেন্সিল দিয়ে আঁকবা। কারণ আমি কয়েক টাইপের মার্কার ইউজ করতে পারতাম, যেটা করলে তোমরা খুব সুন্দর লাগতো আমার দেখতে। পার তুমি তো আঁকবা হচ্ছে কালো পেন্সিল দিয়ে, তো তোমার বোঝার জন্য তুমি এরকম এটার মধ্যে দাগ দিয়ে দিবা। এটার মধ্যে তুমি এরকম প্যারালাল প্যারালাল দাগ দিয়ে দাও একটার মধ্যে, আর লাস্টেরটা খালি রাখো, লাস্টেরটার মধ্যে দাগ দিও না, তাইলেই তো হয়। এই হচ্ছে যে আমাদের, বা ফার্স্টেরটা লাস্টেরটা, এই তিনটার মধ্যে দাগ দাও, মাঝখানটা খালি রাখো। তো তাহলে আমাদের হচ্ছে, এই হচ্ছে আমাদের জবার 3টা জিনিস আমি এঁকে ফেলছি। কি কি আঁকছি? সবচেয়ে বাইরে জবার আমি এঁকেছি উপবৃত্তি, যেটা ওপেন অ্যাস্টিভেশন ছিল। তারপর আমি কি এঁকেছি? এঁকেছি আমি বৃত্তি, যেটা হচ্ছে আমাদের প্রান্তস্পর্শী বা ভালভেট অ্যাস্টিভেশন ছিল। তারপর এটা আমরা কি এঁকেছি? এটা এঁকেছি আমরা দলমণ্ডল। দলমণ্ডলটা কি? আমাদের টুইস্টেড অ্যাস্টিভেশন ছিল। আর একদম ভেতরে যে আছে, এই ভেতরে থাকে আমাদের স্ত্রীস্তবক। একদম ভেতরে কে থাকে? একদম ভেতরে থাকে হচ্ছে স্ত্রীস্তবক। একদম ভেতরে থাকে স্ত্রীস্তবক। এখানে আমাদের কি হয়, যে এখানে আমাদের অমরা বিন্যাস। অমরা বিন্যাসটা কেমন ছিল বলতো? অমরা বিন্যাসটা কিন্তু ছিল এরকম, অমরা বিন্যাসটা কিন্তু এমন ছিল, তাই না? যে অক্ষীয় ছিল, অক্ষীয়। তার মানে কি থাকবে এখানে আমাদের? এই জায়গায় হচ্ছে যে 5টা বক্স থাকবে, 1 2 3 4 5, 5টা প্রকোষ্ঠ থাকবে, জবার মধ্যে সব 5 5। তারপর আমাদের এই মধ্য অক্ষ বরাবর কি থাকবে? মধ্য অক্ষ বরাবর, মধ্য অক্ষ বরাবর প্লাসেন্টা থাকবে। মধ্য অক্ষ বরাবর কি থাকবে? প্লাসেন্টা থাকবে। সো মধ্য অক্ষ বরাবর প্লাসেন্টা আমাদের থাকবে। মধ্য অক্ষ বরাবর কি থাকবে? প্লাসেন্টা থাকবে। মধ্য অক্ষ বরাবর কি থাকবে? প্লাসেন্টা থাকবে। এই জন্য কি বলতেছি? অক্ষীয়, একাধিক প্রকোষ্ঠে সে বিভক্ত অবস্থায় রয়েছে। তাহলে এটা হচ্ছে গর্ভাশয় এঁকে ফেললাম। আর এখানে যে পুং
পুংকেশ্বর গুলা আছে বা পুংস্তবক গুলা আছে, পুংস্তবকের যে প্রত্যেকটা অংশ পুংকেশ্বর, সেখানে যে পরাগধানীগুলা থাকে, সেই পরাগধানীগুলা দেখতে বৃক্কাকার হয়। পরাগধানীগুলা দেখতে বৃক্কাকার হয়। আমরা লাস্ট ক্লাসে কিন্তু পড়ছি বৃক্কাকার পরাগধানী কোথায় দেখা যায়? জবায় দেখা যায়। এটা কেউ গোল দিবা না, এটা সবাই এরকম দিবা। আমি ছোটবেলায় এরকম গোল দিয়ে দিতাম, পরে অনেক পরে শিখছি যেটা আসলে গোল দেওয়া যাবে না, এটা বৃক্কাকার হইতে হবে। কারণ এখানে এটার আকৃতি বলা আছে এটা রেনিফর্ম, আকৃতি বলা আছে এটা রেনিফর্ম, এটার আকৃতি বলা আছে এটা কেমন? এটা রেনিফর্ম, বৃক্কাকার। এটা বৃক্কাকার, কারণ আমরা যদি জবা আঁকতেছি, তাই না? জবা আঁকতেছি তো বৃক্কাকার দিয়ে দিবা পুংস্তবক, এই পরাগধানীগুলা বৃক্কাকার দিয়ে দাও। এবং এখানে কতগুলা পরাগধানী আছে এটা আমরা গণে শেষ করতে পারতেছি না, অসংখ্য। এখন এই যে উপরের লাইনটা আসলে আমাদের পুংকে স্তবকের জন্য। এই পুংস্তবকের সাথে এই দলমণ্ডল এভাবে যুক্ত আছে। তাহলে বলো তো পুংস্তবক আর দলমণ্ডলের যে সংযোগ, সেটা কি সমসংযোগ নাকি অসম সংযোগ? পুংস্তবক আর দলমণ্ডলের যে সংযোগ, এটা কি সমসংযোগ নাকি অসম সংযোগ? পুংস্তবক এবং দলমণ্ডলের যে সংযোগ, এটা কি সমসংযোগ নাকি অসম সংযোগ? পুংস্তবকের যে সংযোগ আছে সেটা কি সমসংযোগ নাকি অসম সংযোগ? বলতো। অসম সংযোগ। কি? অসম সংযোগ। ঠিক আছে, দেখো তো হয়েছে কিনা। আমরা এই যে আঁকলাম, ঠিক আছে কিনা? তো দেখো তো, এটা আঁকতে পারবা? এই যে ভাইয়া যেভাবে আঁকাইছি, খেয়াল করো তো আঁকতে পারবা কিনা তোমরা, একটু জানাও তো পারবা কিনা। ভেতরে এটাকে আমরা কি বলি? ভেতরে এটা যে রয়েছে এটা হচ্ছে স্ত্রীস্তবক, আর এটা হচ্ছে পুংস্তবক। দেখো তো আঁকতে পারবা কিনা। যারা প্রথম পড়তেছে আজকে, যারা আগে শিখছো তারা তো হয়তো পারবা, তারা বলবে কি শিখাইছে ভাই এটা, কেন পারবো না। যারা আজকে ফার্স্ট দেখলা তারা কি পারবা এটা? দেখো তো, এটা পরীক্ষায় আসবে কিন্তু প্র্যাকটিক্যালে এটা আঁকতে হবে, এটা প্র্যাকটিক্যালে দিবি। তোমাদের জবা ফুল কাটতে হয় না, জবা ফুলের প্র্যাকটিক্যালে দেয়। দেখো তো পারবা কিনা, আমাকে একটু জানাও তো। আচ্ছা, এখন এই ছবিটা তুমি আঁকা দিয়ে আসলে এত কষ্ট করে পরীক্ষায়, তাও তোমাকে টিচার 0 দিবে এই ছবিটা আঁকলে। কেন 0 দিবে জানো? কারণ তুমি একটা জিনিস দাও নাই। এই উপরে খুব দামি একটা জিনিস দিতে হয়, গোল। জাস্ট এই গোল করে এটাকে লিখে দিবা, এটা হচ্ছে মধ্য অক্ষ। এটা কি? এটা হচ্ছে মধ্য অক্ষ। এটা কি? এটা হচ্ছে মধ্য অক্ষ। এটা কি? সরি, এটা হচ্ছে মাতৃ অক্ষ। মাতৃ অক্ষ, মাতৃ অক্ষ। এটা না লিখলে টিচার তোমাকে কেটে দিতে পারে। মাতৃ অক্ষ, মাতৃ অক্ষ মানে হচ্ছে একটা কেন্দ্র যার সাপেক্ষে ফুলগুলা বড় হয়। সো এটা মাতৃ অক্ষ, এটা দিতে হবে, না দিলে কিন্তু কেটে দিবে। এপাশে দিবা অবশ্যই, আমি এপাশে লিখছি। সবকিছু সবসময় মার্কিং কিন্তু ডান পাশে করতে হয়। এই মাতৃ অক্ষ দিতে হবে, এই মাতৃ অক্ষ না দিলে কিন্তু কেটে দিবে। তা দেখো তো এই ছবিটা বুঝছো কিনা। এই ছবিটা যদি বুঝে থাকো তাহলে এখান থেকে আমরা পুষ্প সংকেত লিখব। পুষ্প সংকেত। তো এখানে কি মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র আছে? উত্তর হচ্ছে জবা ফুলে কোনো মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র থাকে না। এখানে মঞ্জুরি পত্রটা ফুলে কনভার্ট হয়ে যায় আলটিমেটলি। সো কোনো মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র জবার মধ্যে থাকে না। সো মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র না থাকলে আমরা কি দেখি? এক প্রতিসম না বহু প্রতিসম? জবা একটা বহু প্রতিসম। জবা একলিঙ্গ না উভলিঙ্গ? জবা হচ্ছে উভলিঙ্গ। তাহলে আমাদের দুইটা গেল। তারপর আমরা দেখি উপবৃত্তি। উপবৃত্তি মানে হচ্ছে উবৃ। উবৃ কয়টা আছে দেখো তো। উপবৃত্তি এখানে, উপবৃত্তি এখানে 5টা আছে। উপবৃত্তি এখানে কয়টা আছে? 5টা আছে। 5টার বেশি উপবৃত্তি কিন্তু এখানে নাই। একটা আরেকটার সাথে কি যুক্ত হয়ে আছে? সমসংযোগ দিয়ে যুক্ত হয়ে নাই। তারপর কি আসে আমাদের? তারপর আসে বৃত্তি। বৃত্তি কয়টা আছে? বৃত্তিও 5টা আছে। 5টা বৃত্তি কি একে অপরের সাথে সমসংযোগে আছে কি নাই বলো তো? 5টা বৃত্তি কি একে অপরের সাথে সমসংযোগে আছে কি নাই? মাতৃ অক্ষ মানে হচ্ছে যে অক্ষ থেকে বা যেখান থেকে পুষ্পের উৎপত্তি হয় তাকে বলা হয় মাতৃ অক্ষ বলে। এতটুকু মনে রাখলে হবে। আছে, তাহলে কি দিতে হবে বলো তো? সমসংযোগ আছে একজন একজনের সাথে, তাহলে এখানে কি দিতে হবে? আমরা একটু আগে পড়ে আসছি সমসংযোগ থাকলে আমাদের কি দিতে হয় বলো তো? সমসংযোগ থাকলে আমাদের কি দিতে হয়? আমরা কি এরকম দাগ দেই বা এরকম দাগ দেই নাকি ব্রাকেট দিই? ব্রাকেট দিই, কিন্তু তাহলে দিয়ে দিলাম ব্রাকেট। আচ্ছা, তারপর দলমন্ডল। দলমন্ডলও কয়টা আছে? দলমন্ডল হচ্ছে আমাদের 5টা আছে। দলমন্ডল গুলা কি একে অপরের সাথে সমসংযোগে আছে কি নাই বলতো? দলমন্ডল গুলো একে অপরের সাথে কি সমসংযোগে আছে কি নাই বলতো? দলমন্ডল গুলা একে অপরের সাথে সমসংযোগে আছে কি নাই? দলমন্ডল গুলা একে অপরের সাথে সমসংযোগে আছে কি নাই? দলমন্ডল গুলা সমসংযোগে একে অপরের সাথে আছে কি নাই?
নাই, দলমন্ডলগুলো একে অপরের সাথে সমসংযোগে নেই। পুংস্তবক যে আছে, পুংস্তবক, পুংস্তবকের মধ্যে অসংখ্য পরাগধানী আছে, ইনফিনিটি চিহ্ন দিব। এখন এটা এরকম গোল একটা জিনিসের উপর এরকম পরাগধানী গুলা আছে, গোল জিনিসের উপর আমাদের এরকম পরাগধানী গুলা আছে, গোল জিনিসের উপর আমাদের এরকম পরাগধানী গুলা আছে। তো এই যে গোল যে জিনিসটা না, এইটা দিয়ে এই পরাগধানী গুলা একে অপরের সাথে যুক্ত আছে। এই যে গোল চক্রাকার যে জিনিসটা আছে না, এইটা দিয়ে পরাগধানী গুলো একে অপরের সাথে, কারণ এখানে তো আমরা একটা প্রস্থচ্ছেদের ছবি আঁকছি, বা মাতৃঅক্ষরে দেখে মনে হচ্ছে প্রস্থচ্ছেদ। তো এখানে আমাদের পরাগধানী গুলো একে অপরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, এই জন্য আমরা একে ব্রাকেট চিহ্ন দিব আমরা এখানে। এরপর আমাদের যে গর্ভাশয় আছে, জবা কি অধিগর্ভ নাকি অধগর্ভ? জবা আমাদের অধিগর্ভ গর্ভাশয়। গর্ভাশয়ের নিচে সবাই আছে। কয়টা প্রকোষ্ঠ আছে গর্ভাশয়? 5টা প্রকোষ্ঠ আছে। এই 5টা প্রকোষ্ঠ দেখো, এই মাঝখানের যে অংশটা আছে কেন্দ্রীয় অক্ষ, এই কেন্দ্রীয় অক্ষ দ্বারা এই 5টা প্রকোষ্ঠ একে অপরের সাথে যুক্ত। কেন্দ্রীয় অক্ষ দ্বারা 5টা অংশ একে অপরের সাথে কি অবস্থায় আছে? 5টা অংশ একে অপরের সাথে যুক্ত অবস্থায় আছে। এই জায়গায় কি হবে? একটা ব্র্যাকেট হবে। তাহলে আমাদের সমসংযোগ দেখতে পাই বৃদ্ধিতে, পুংস্তবকে, স্ত্রীস্তবকে সমসংযোগ দেখতে পাই। এখন আমাকে বলো তো, এই যে আমাদের দলমণ্ডল এবং পুংস্তবক, এদের মাঝখানে, দলমণ্ডল এবং পুংস্তবক, এদের মাঝখানে কি কোনো সংযোগ আছে? বা পুংস্তবক গর্ভাশয়ের মধ্যে কোনো অসম সংযোগ এই ছবির মধ্যে আছে? থাকলে কার কার মধ্যে আছে বলো? এখানে অসম সংযোগ কারো কি মধ্যে আছে? থাকলে কার কার মধ্যে আছে বলো? অসম সংযোগ আছে আমাদের এই দলমণ্ডল আর পুংস্তবকের মধ্যে। তাহলে আমরা দলমণ্ডল এবং পুংস্তবকের মধ্যে উপরে একটা দাগ দিই। আবারও বুঝি, আসো। আমাদের এই ছবিটা প্রথমে আমার আঁকতে হবে, এই ছবি থেকে এই জায়গায় আসতে হবে। এই ছবিটার মধ্যে কি? এই ছবিটার মধ্যে এই যে সবচেয়ে বাইরের যে লেয়ারটা, এটা হচ্ছে উপবৃত্তি। উপবৃত্তিগুলো একজন আরেকজনকে কি করতেছে না? একজন আরেকজনকে টাচ করতেছে না। তাহলে উপবৃত্তিগুলো কেউ কাউকে টাচ করেনি। এবং কয়টা অংশ আছে? 1 2 3 4 5। তার মানে উপবৃত্তি আছে আমাদের কয়টা? 5টা। কিন্তু কেউ কাউকে টাচ করেনি, তার মানে তাদের মধ্যে কোনো সংযোগ নেই। এই জন্য উপবৃত্তি 5, কোনো ব্র্যাকেট ট্র্যাকেট কিছু দিলাম না, কারণ এখানে কোনো সংযোগ নেই। তারপর বৃতি যে আছে, আমরা জানি জবার বৃতিতে কি দেখা যায়? জবার বৃতিতে আমাদের কি দেখা যায়? জবার বৃতিতে আমাদের দেখা যায় যে জবার বৃতির অ্যাস্টিভেশন আমরা ভালভেট বা প্রান্তস্পর্শী, এই লাল লাল দাগগুলা দিয়ে প্রান্তস্পর্শী বোঝাচ্ছি। তাহলে বৃতি কয়টা আছে? বৃতি 5টা আছে, বাট একে অপরকে স্পর্শ করে বলে এখানে আমরা ব্র্যাকেট চিহ্ন দিয়ে দিই। তারপর এই বৃত্তির ঠিক নিচ থাকে দলমণ্ডল। দলমণ্ডল গুলা থাকে টুইস্টেড বা পাকানো। এই দলমণ্ডলের যে 5টা অংশ টুইস্টেড বা পাকানো যে রয়েছে, তাহলে আমরা কি দিলাম? দলমণ্ডল 5 দিলাম, দলমণ্ডল 5 দিলাম। 5টা অংশ আছে, বাট কেউ কাউকে টাচ করছে? করে নাই। কার মধ্যে সংযোগ আছে? নাই। তাহলে 5 লিখে দিলাম। পুংস্তবক যে আছে, পুংস্তবকের মধ্যে এই পরাগধানী গুলা, অসংখ্য পরাগধানী আছে। পরাগধানী অসংখ্যের জন্য পুং লিখে অসংখ্য চিহ্ন দিয়ে দিলাম, ইনফিনিটি চিহ্ন দিয়ে দিলাম। এবং এরা এই যে গোল জিনিসটা আছে, এই গোল জিনিসটার উপর সবাই আছে, এবং এই গোল জিনিসটা দিয়ে একে অপরের সাথে যুক্ত আছে এই পরাগধানী গুলা। সেটাকে আমরা কি বলবো? সমসংযোগ। দ্যাটস ওয়াই ব্র্যাকেট দিয়ে দিলাম আমরা একটা। গর্ভাশয়ের মধ্যে 5টা স্তবক, 1 2 3 4 5, এবং এই কেন্দ্রীয় অক্ষে হচ্ছে আমাদের অমরা থাকে। এই কেন্দ্রীয় অক্ষের অমরা এবং প্রত্যেকটা কক্ষে যে অমরা আছে, এরা এই মাঝখানের এইটা, এই প্রত্যেকটার সাথে কি আছে দেখতে পাচ্ছি? সংযুক্ত অবস্থায় আছে। তাহলে গর্ভাশয় 5 দিয়ে ব্র্যাকেট দিব, এবং এখানে গর্ভাশয়টা অধিগর্ভ গর্ভাশয় থাকে, এই জন্য গয়ের নিচে দাগ দিলাম। জবা আমাদের একটা উভলিঙ্গ ফুল, পুংস্তবক স্ত্রীস্তবক দুইটাই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং জবা হচ্ছে বহু প্রতিসম। বহু প্রতিসম বলতে কি বোঝায়? বহু প্রতিসম বলতে বোঝায় জবাকে আমরা লম্বালম্বি অক্ষ বরাবর অনেকগুলা অংশে ভাগ করতে পারবো। তোমরা প্র্যাকটিক্যাল যখন করো, দেখা যায় জবাকে আমরা নানা ভাবে কিন্তু কাটতে পারি, সেই জন্য জবাকে বলা হয় বহু প্রতিসম। এবং প্রতিবার কাটলে প্রত্যেকটা অংশের মধ্যে উপবৃত্তি, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, গর্ভাশয় প্রত্যেকটি আমরা পাবো। দেখো তো বুঝছো কিনা? দেখো তো বুঝছো কিনা, আমাকে একটু জানো। বুঝলে? বুঝলে একটু দয়া করে আমাকে জানো।
সবাই যারা ক্লাসে আছো 262 জন একটু কষ্ট করে আমাকে জানাও, জানাইলে ক্লাস শেষ করে দেবো। আমার কেন জানি মাথা ঘুরাচ্ছে এই লাইটের আলোতে, দেখতে পাচ্ছি না। বুঝলে জানাও, না বুঝলেও বলো, আমি আবার বুঝাবো। কেউ না বুঝা যাবে না। যে 262 জন ক্লাস করতেছো তোমাদের সময়ের অনেক দাম আছে, বুঝছো? তোমরা তোমাদের অনেক দামি সময়গুলা আমাদের ক্লাস করছো। সো তুমি বুঝছো কিনা বলো, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কালকে নেক্সট ক্লাস 7টা বাজে। কালকের ক্লাসে আমরা ধানের পুষ্প সংকেত, পুষ্প প্রতীক শিখবো, এবং ধান এবং আমাদের যে জবা আছে, মালবেসি এবং পোয়েসি, এই দুইটা গোত্র সম্পর্কে জানবো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। না